বল তাহলে কি মনে হচ্ছে দেশে যা চলছে বর্তমান সময়, হাওয়ায় হাওয়ায় যা ভাসছে চারিদিকে, বিশেষ করে বিহারে, হাওয়ায় হাওয়ায় কি মনে হচ্ছে কি বিশেষ হচ্ছে, করে কোন বিহারে দিকে যাচ্ছে? রাহুল গান্ধী আবার লঞ্চ হয়েছে। মানে আবার লঞ্চ হয়নি, অনেকদিন আগে থেকেই লঞ্চ হয়েছে। এবার মনে হচ্ছে লঞ্চটা একটু এইবার সাস্টেইন হ্যাঁ করছে। এইবার মনে হচ্ছে পুরোপুরি লঞ্চ হয়ে গেছে। যে যারা লঞ্চ হুম, হওয়াটাকে অস্বীকার করছে তারাও অস্বীকার করতে পারছে না, আর যাই হোক অন্তত যে হ্যাঁ হ্যাঁ হয়ে তো গেছে। হ্যাঁ হ্যাঁ, মানে এবার একটু না, কনটেক্সটটা সেট করিনি, কেন লঞ্চ করা বলতে কি বোঝানো হচ্ছে এখানে? হ্যাঁ মানে আমরা তো সেটা নিয়ে শুরু করলাম না, যে দেশে যা যেটার হাওয়ায় চলছে, হাওয়ায় হাওয়ায় হুম, মানে মোদ্দা কথা হচ্ছে যে দেশের এতদিন পার্টিদের মধ্যে লড়াই হতো, এখন লড়াইয়ের প্রতিপক্ষটা যেন কেমন ঘুরে গেছে বা যুক্ত হয়েছে, ইলেকশন কমিশন জুড়ে গেছে সেই সত্তায় আর কি, সরকারের সাথে। এবং অনেকগুলো দিকে অনেকগুলো বড় বড় অ্যালিগেশন, নানান দিক থেকে, সেটা রিপোর্টারদের দিক থেকেই হোক, সেটা রাজনৈতিক পার্টির দিক থেকেই হোক, কোর্টের দিক থেকেই হোক, অ্যাক্টিভিস্টের দিক থেকেই হোক, সংস্থাগুলোর দিক থেকেই হোক। এবং অদ্ভুতভাবে যেটা হয় যে আমরা যেভাবে দেখে এসেছি, এবং সেটাই বোধহয় সব থেকে বেশ মজার, যে আগে কি হতো যে কোনো একটা ইনভেস্টিগেটিভ জার্নালিজমের স্টোরি আসতো, তারপর যারা অপোজিশনে ছিল তার সরকারকে অ্যাটাক করতো, যেখানে কি হলো, এই ঘটনাটা তাহলে কি করে হলো। এইবার পুরো স্টোরিটা ব্রেক হয়েছে একটা একটা অপোজিশন, লিডার অফ অপোজিশন, তাও লিডার মানে অফ অপোজিশনের মধ্যে দিয়ে। লিটারালি লিডার অফ হ্যাঁ অপোজিশন। হ্যাঁ, এবং তাতেও আমি দেখলাম যে কিছু কিছু জার্নালিস্টরা বলছে যে এত দূর করলো যখন আরেকটু করতে পারতো, যে এইটাও তো তদন্ত করে দেখতে পারতো, ঠিক আছে। মানে বলছে যে আমরা তো ছেড়েই দিয়েছি কাজ, তুমি যখন করলে ভালো করে আরেকটু এখানে আমাদের থেকে একটু টিপস নিয়ে আরেকটু ভালো করে করতে হতো, যদিও এটা তোমার পেশা না, এটা আমাদের পেশা। যাই হোক, আমরা অনেকগুলো মনিতে করছি, আমার মনে হয় যে এটা শুরু থেকে শুরু করা দরকার। না, এখানে আমি একটুখানি রিলেট করে দিই। প্রথম কথা হচ্ছে যে লঞ্চ করার কথা দিয়ে শুরু করলাম, এটা আমাদের মানে আমার আর শান্তনুর মধ্যে একটা পুরনো জোকস, ঠিক আছে, যে ঠিক যেমন পিগমেন্টস মাঝে মধ্যেই হঠাৎ করে উঠে মাথা চারা দিয়ে কিছু একটা উদ্যোগ নেয়, কখনো একটা, কখনো মেরে কেটে 3টে 4টে 5টা 6টা অব্দি ভিডিও যায় আর কি, 6টা খুব কমই গেছে। তারপরে আবার স্থগিত হয়ে যায়, ফলে আমরা অনেকবার লঞ্চ করি নিজেদেরকে, কিন্তু সাস্টেন করতে পারি না। তো কোয়াইট সিমিলারলি রাহুল গান্ধীও ভারতবর্ষের পলিটিক্সে সেই বোধহয় 2000 সাল থেকে বেশ কয়েকবার, 2000 কি 2004 থেকে বেশ কয়েকবার নিজেকে লঞ্চ হয়েছে, কিন্তু তারপরে আর বেশি দূর এগোতে পারিনি। যদি লাস্ট মানে 3 বছরে মেবি রাহুল গান্ধী লঞ্চ হয়েছে, বা বল অনেকগুলো ছোট ছোট লঞ্চ এত কাছাকাছি হয়েছে যে মনে হচ্ছে যে জিনিসটা এবার একটু সাস্টেন করেছে, ঠিক আছে। তো এখন সেই দিক থেকে মানে আমরাও খানিকটা ওই রাহুল গান্ধী আমাদেরকে চাপে ফেলে দিয়েছে যে ভাই আমি তো এবার সত্যি লঞ্চ করে গেলাম, তোমরা কবে লঞ্চ করবে, ঠিক আছে, তোমরা এবার না আরেকবার না, লঞ্চ এখানে করো। এখানে দুটো কথা আছে। এটা হচ্ছে যে একটা তো হচ্ছে পিগমেন্টের কথা বলতে গেলে যে চন্দ্রমন্দির একটা গান আছে না, প্রধানমন্ত্রী প্লিজ আমাকে একটু মেয়ে দেখে দিন। ওখানে একটা লাইন আছে যে মা জাগাছে, মানে রকেটের রেসপেক্টিভ, যে মা জাগাছে থমতে বলবে সলতের গোড়ায় ফু দে। তো আমাদের এই সলতের গোড়ায় ফু দেওয়ার দরকার পড়ে, এবং সেই সেটা ফুটা রাহুল গান্ধী দিয়েছে একবার। ওই আর কি, নানান ইলেকট্রাল বন্ড দেয়, কখনো এটা ওটা দেয়। তো এবার দিয়েছে খানিকটা আবার। আমরা যেমন আগের পডকাস্টে শুট করার ক্ষেত্রে বলেছিলাম যে কত আমরা বছর খানিক বাদে শুট করছি, এটাও বোধহয় এরকমই হবে বোধহয়, ঠিক আছে, এটা তো বলে না, নেওয়া দরকার। বছর খানেক নয়, প্রথম পডকাস্ট শুট হয়েছিল 2022-এর আগস্টে, তারপরের পডকাস্ট শুট হয়েছে 2025-এর 24 শুরুর দিকে, মার্চটা হ্যাঁ বোধহয়। হ্যাঁ হ্যাঁ, এবং সেই পডকাস্টটা মানে পুরোপুরি বেরোয়নি, মেবি 30% মতো বেরিয়েছে এখন পর্যন্ত। দেন আবার এখন শুট হচ্ছে, ফলে সিলসিলা জারি দেখে গেলে ব্যাপার। না, আর হ্যাঁ, তো রাহুল এবার গান্ধীর তুলনায় বলি যে রাহুল গান্ধী লঞ্চ হওয়া শুরু করছে 2004-5 থেকে, বোধহয় 6 থেকে, পিগমেন্ট তো 2014 থেকে, মানে ও 20 বছর লঞ্চ হয়েছে। 18 আর আমরা 7 বছর, তো পিগমেন্টস আমাদের কাছে 2018। আরো 12-13 বছর আছে
এবং ওর ক্ষেত্রে স্টেকটা অনেক বেশি, আমাদের ক্ষেত্রে স্টেকটা তুলনামূলক কম। হ্যাঁ, যেমন মানে মূল রাহুল আলোচনায় গান্ধী আসি। মূল অ্যান্সার আসি, রাহুল গান্ধী যে কাজটা করেছে এটা তো মানে ইরেসপেক্টিভ অফ এনি মানে পলিটিক্যাল স্পেকট্রাম, রাহুল গান্ধী যে কাজটা করেছে। এবং এখানে আরেকটা ব্যাপার আছে যে আজকের দিনে দাঁড়িয়ে কংগ্রেস মানে কংগ্রেস উইদিন কংগ্রেস একটা মানে ব্যাপার, আমি জানি না তুই চোখে দেখতে পাচ্ছিস কিনা, আমি কিন্তু দেখতে পাই যে রাহুল গান্ধী লেড কংগ্রেস আর ইন জেনারেল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, এই দুটোর মধ্যে একটা সাবসেট, প্রপার সাবসেটের গল্প আছে আর কি, ঠিক আছে। বাট আমার মনে হচ্ছে আমরা অনেকটা ভেতরের আলোচনা শুরুতেই করে ফেলছি, একটু কনটেক্সটটা দিয়ে দেওয়া দরকার। মানে এটা ধরে নেওয়া ঠিক নয় যে সবাই যারা এটা দেখছে তারা ওটা দেখে থাকবে বা জেনে থাকবে। তো একটা কনটেক্সট দিতে পারলে। কনটেক্সট বলতে 7ই আগস্ট 2025 রাহুল গান্ধী একটি প্রেস কনফারেন্স করে, প্রায় হঠাৎ করেই করে আর কি, মানে এবং সেই প্রেস কনফারেন্সে রাহুল গান্ধী তার আগে তার 2-3 দিন আগে থেকেই সে বলছিল যে আমি মানে অ্যাটম বোমা হাত লেগেছে এরকম একটা ব্যাপার আর কি। তো সে অ্যাটম বোমা করছিল, সেটা নিয়েও যৎস্বাভাবিক দেখেছি যে মানে মকারি গোছের করা হয়েছে যে কি এমন ওটাতে যাস না, তুই আগে মেইন স্টোরিটা ছোট করে বলে দে, এত ব্রাঞ্চ দিতে গেলে মেইন ছোট করেই বলছি, এক জায়গায় নিয়ে এসে বলছি। হ্যাঁ, তো সেই মকারির পর সত্যিই দেখলাম হঠাৎ করে আগস্টের 7 তারিখ একটা প্রেস কনফারেন্স হলো, এবং সেই প্রেস কনফারেন্সের গ্র্যান্ডার নিয়েও অবশ্যই আমরা কথা বলবো। সেটাকে যেভাবে সাজানো হয়েছিল সেটা খুব মানে র্যান্ডাম নয়, ঠিক আছে, যে যেভাবে সাজানো হয়েছে যেভাবে ইয়ে করেছে, বাট সবটা মিলিয়ে আর কি একদম বস্তুনিষ্ঠ ভাবে যতটা সে করতে পারে সেখানে সে একদম ক্যাটাগরিক্যালি, সবচেয়ে বড় পয়েন্ট হচ্ছে এটাই যে ক্যাটাগরিক্যালি মানে অ্যালিগেশন লাগানো যে ইলেকশন ফ্রড হয়েছে কি, সেটা ব্যালট বক্সের সময় থেকে আসছে, বা পৃথিবীর যেখানেই ইলেকশন হবে সেখানে ফ্রড বা ইত্যাদি নিয়ে প্রশ্ন উঠতেই পারে, কিন্তু ক্যাটাগরিক্যালি দেখানো যে দিজ আর 5 ওয়েজ, মানে কোয়াইট লাইক সাইন্টিফিক থিঙ্কিং, যে 5টা রাস্তায় হয় সেটা এইভাবে হচ্ছে এইভাবে, সেটা রাহুল গান্ধী করতে পেরেছে। এবং তারপরে একটা মারাত্মক বাজ তৈরি হয়েছে, এবং ওই আর কি যতটা হওয়ার কথা তার থেকে অনেক বলবো না, বাট তার থেকে কম হয়েছে, সেটা খুব স্বাভাবিক, তার উল্টো দিকে পুঁজি আছে সবটা মিলিয়ে। এবং বিহার SIR স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন সেটাও অনগোয়িং চলছিল, এবং সেটাও হঠাৎ করে, মানে রাহুল গান্ধী প্রেস কনফারেন্সও হঠাৎ করে, সেটাও হঠাৎ করে, এবং সেটা উইদাউট প্রেস কনফারেন্স, জাস্ট আ প্রেস রিলিজ। প্রেস কনফারেন্স এবং প্রেস রিলিজের মধ্যে পার্থক্য হচ্ছে যে লাইক আমি যদি কোন একটা সংস্থা কিছু করতে চাই, তাহলে আমি এখানে এসে সাংবাদিকরা থাকবে, সেখানে দাঁড়িয়ে আমি বলবো যে কেন করতে চাইছি, কি এজেন্ডা মুক্ত। প্রেস রিলিজ হচ্ছে জাস্ট একটা চিঠি যেটা হাওয়ায় ভাসিয়ে দেওয়া হবে। তো প্রেস রিলিজ করে এরকম একটা বড় কাজ করা হচ্ছে, যেটা এর আগে করা হয়েছিল পশ্চিমবঙ্গে 2022-এ, পশ্চিমবঙ্গে আরো কিছু জায়গায়, এবং 2022 বলছি, সরি 2002-এ এবং 2003-এ বিহারে। হ্যাঁ, তবে একটা জিনিস খুব 2003-এ বিহার না, 2003-এ গোটা দেশ, অলমোস্ট গোটা দেশে। হ্যাঁ, তো সেক্ষেত্রে এই ব্যাপার যে লোক সমস্ত জায়গায় যেটা গুলিয়ে যাচ্ছে সেটা হচ্ছে যে ওটা কিন্তু SIR ছিল না, মানে ঠিক SIR ছিল না আর কি। হ্যাঁ, মানে এখন যে SIR-টা বলা, তো তড়িঘড়ি করে জুলাই মাসের শেষের দিকে 24শে জুলাই মোস্ট প্রবাবলি ঘোষণা করা হয় যে এরকম একটা করা হবে, এবং সেখানে নানা রকম ভুল বলছিস। আমি ইয়াটা ক্লিয়ার করে, জুনে কি জুনে 24 নাগাদ ঘোষণা করে প্রেস রিলিজের মাধ্যমে, মানে একপাক্ষিক ঘোষণা, কোনো কেন করছি, কিভাবে করব, এইটা কেন করতে চাইছি এখনই, সেসব কোনো বক্তব্য না ছাড়াই ঘোষণা করে, এবং বলে যে জুলাই মাসের মানে 1 মাস সময় দাও, জুলাই মাসের 24-এর মধ্যে বা 25-এর মধ্যে হোয়াটএভার প্রসেসটা শেষ করব, এবং 1 আগস্ট ফার্স্ট ড্রাফটটা বেরো। মানে ইলেকশন কমিশনের যুক্তি এটা ছিল, যেই যুক্তিটা আমরা সরকারের মুখে অনেকদিন ধরে শুনে আসছি, যে দেশে অনেক ইলিগাল নাগরিক ঢুকে গেছে এবং তারা তাদের ভোটার লিস্টে নাম ঢুকিয়ে নিয়েছে, তো সেই ভোটার লিস্টে শুদ্ধ করা দরকার। এবং তার জন্য কি শুদ্ধ করার কি প্রক্রিয়া হচ্ছে যে সবাইকে লাইনে দাঁড় করাও, ওই এক অর্থে তাই আর কি, ঠিক আছে। মানে খুব পরিচিত একটা জিনিস আর কি, যে মানে এটাই প্রক্রিয়া আর কি, ঠিক আছে। ডিমনিটাইজেশনের সময় আমরা তাই দেখেছি যে কিছু নোট নকল, তো সবাইকে বদল করার কাজে লাগিয়ে দাও। এখানেও তাই দেখছি আমরা, যে দাবি করা হচ্ছে কিছু মানুষ ভুলভাবে ঢুকেছে, ভুয়োভাবে ঢুকেছে, তার জন্য সবার পরীক্ষা করা হোক, ঠিক আছে। সেই কিছুর কোনো এস্টিমেশনও নেই, কোনো এস্টিমেশনও নেই, এবং কি করে এস্টিমেশন পাওয়া যাবে তাও কোনো, যে আছে এটা করলে আমরা বুঝতে পারবো যে কত লোক ঢুকে, ঠিক আছে, সেটারও কিন্তু কোনো মানে আপাতত প্রসেসটা যেখানে দাঁড়িয়ে সেটা তো খানিক দূর এগিয়ে গেছে, প্রথম ড্রাফট বেরিয়ে গেছে। তখন যখন জিজ্ঞেস করা হচ্ছে যে আচ্ছা তাহলে কতজনকে পেলেন যারা এরকম বাইরে থেকে এসছে, জানার কোনো উপায় নেই, মানে উপায় নেই তাই নেই, মানে এমন না যে ওরা বলবে না বা কিছু, উপায় নেই, কি করে ধরবে যে কে নেপাল থেকে এসে কে বাংলাদেশ থেকে, যদি সত্যি যে এসে থাকে।
এবং তার নাম ভোটার লিস্ট থেকে যাই হোক। তো সেইটা করছে এবং তার মাঝখানে মানে আমরা একটা নন লিনিয়ারলি ঘটনাটা বললাম, সেটা হতে হতেই যখন সেটা নিয়ে কেস কাছারি চলছে সুপ্রিম কোর্টে, অবশ্যই আমরা যে ভিডিওটা করেছিলাম ইলেকট্রাল বন্ড নিয়ে, সেখানে যেমন একটা সংস্থা ছিল যারা এই ইলেকট্রাল প্রসেসগুলো নিয়ে খুব ইন্টারেস্টেড থাকে, অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্ম, তারাও কোর্টে মুভ করে ডেমোক্রেসির আশেপাশ নিয়ে ইন্টারেস্টেড থাকে। এবং এবং ইয়েগন যাদবের মতো কিছু অ্যাক্টিভিস্ট, কিছু পলিটিক্যাল নেতা, অপোজিশন নেতা, তারাও সুপ্রিম কোর্টে মুভ করে এবং তারা মূলত দুটো জিনিসকে চ্যালেঞ্জ করে যে ইলেকশন কমিশন এইটা করতে পারে কি, ওদেরকে আদৌ এই ক্ষমতাটা আছে যে একটা জায়গার সমস্ত মানুষকে আবার ডকুমেন্ট জমা দিয়ে, যাদের অলরেডি ভোটে নাম আছে, ভোটার লিস্টে নাম আছে, তাদেরকে আবার দাঁড় করা, এবং যে ডকুমেন্টগুলো চাওয়া হচ্ছে যদি করতেও পারে, তাহলে যে ডকুমেন্টগুলো চাওয়া হচ্ছে সেখানে কেন আধার এবং রেশন কার্ড বা ভোটার কার্ড এগুলোকে ধরা হচ্ছে না, যেগুলো বেশিরভাগ মানুষের কাছে থেকে থাকে। মানে এবং ইনিশিয়ালি যে 7টা ডকুমেন্টের কথা বলেছিল, সেই ডকুমেন্টেরও কিন্তু কোনো পাবলিক ইয়ে ছিল না যে 11টা দিস আর দ্য 7 ডকুমেন্টস। না 11টা, যেটা না 11টা পরে হয়েছে, সুপ্রিম কোর্ট ইন্টারভিউ করার পরে। না, তুই কথা ঠিক বলছিস না, 11টা ডকুমেন্ট ছিল সুপ্রিম কোর্ট ইন্টারভিউ করার আগে থেকে 11টা। তাই কি? আমার কিন্তু মনে হচ্ছে না, মানে 11টা ডকুমেন্টের যে আলোচনাটা হয়েছে এই 11টার মধ্যে তো অনেকগুলো আমাদের কাছে মনে হয়। হ্যাঁ মানে না সুপ্রিম কোর্টে, মানে আমি যতদূর মনে করতে পারছি যে সুপ্রিম কোর্টে কেস ম্যাটারটা যাওয়ার আগে 7টা ডকুমেন্টের কথা বলা হয়েছিল, কিন্তু সেই 7টা ডকুমেন্ট এক্স্যাক্টলি ঠিক কোনটা সেটার কোনো কংক্রিট ইয়ে ছিল না যে কোথাও একটা লিস্টি করে। ওই জন্যই তো সুপ্রিম কোর্টে ওই 11টা ঠিক বলছিস না, ঠিক বলছিস, কারণ সুপ্রিম কোর্টে যখন ব্যাপারটা পৌঁছেছে তখন 24-25 জুন থেকে এটা স্টার্ট হয়েছে, 24-25 জুলাই অব্দি এটা হওয়ার কথা ছিল। প্রথম হিয়ারিং সুপ্রিম কোর্টে হয় বোধহয় জুলাই মাসের অ্যারাউন্ড 10-12 তারিখ। ততদিনের প্রসেসটা অনেক দূর হয়ে গেছে এবং ততদিনের লিস্টটা ক্লিয়ার কি কি ডকুমেন্ট, মানে তার মধ্যে ছিল হচ্ছে তোর যে যদি তোমার 2003-এর লিস্টে নাম থেকে থাকে তাহলে সেটার কপি, যদি আবাসিয়া প্রমাণপত্র যেটাকে বলছিল যে ডোমিসাইল সার্টিফিকেট, মূল কথা বলতে তুমি যেখানে থাকো তার সার্টিফিকেট, এরকম আরো কিছু পাসপোর্ট ছিল তার মধ্যে, এরকম আরো কিছু জিনিস ছিল, বার্থ সার্টিফিকেট ছিল তার মধ্যে, মাধ্যমিক বোর্ডের সার্টিফিকেট ছিল, মাধ্যমিক বোর্ডের সার্টিফিকেট। তো এরকম 11টা মানে আমি ইরেসপেক্টিভ অফ ওই ডিসকাশনটা, তুই যদি যেহেতু বলছিসই ডকুমেন্টগুলোর নাম, যে সত্যি সুপ্রিম কোর্টের আগে কি ছিল, সুপ্রিম কোর্ট থাকা ওই ডিসকাশনটা ছাড়াও 11টা ডকুমেন্ট যদি বলে, বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট, মাধ্যমিক বা এনি টাইপ অফ উচ্চশিক্ষার সার্টিফিকেট, তারপর হচ্ছে কোনো পিএসইউ লাইক এলআইসি এই ধরনের কোনো জায়গার থেকে পাওয়া কাগজ, মোস্টলি চাকরি করলে, মানে হ্যাঁ মানে লিস্টটা খুব কনক্রিটলি গিয়ে খুব লাভ নেই। আমি এটা বলছিলাম কারণ তুই যেহেতু বলছিলি যে লিস্টটা পরিষ্কার ছিল না তার আগে, সুপ্রিম কোর্টের আগে, বাট সেটা মূল ব্যাপারটা যেটা সেটা ফিরে আসি আলোচনাটা। তো এটা হতে হতেই রাহুল গান্ধী একটা প্রেস কনফারেন্স করে, যেটা একটা আমার চোখে একটা হিস্টোরিক প্রেস কনফারেন্স, যেখানে একজন দেশের নিউট্রাল সংস্থা, সাংবিধানিক সংস্থা, যার উপর তাদের ডেটা ব্যবহার করে, তাদের সাহায্য ছাড়াই 6 মাস ইনভেস্টিগেশন করে একদম কাট টু কাট প্রমাণগুলো রাখে যে এইটা করা হয়েছিল, এবং তাদের অসহযোগিতা সত্ত্বেও তাদের কাছে যখন সফট কপি চাওয়া হয়েছে তারা সফট কপি দেয়নি, তাদের কাছে যখন স্ক্যান করা যাবে এবং অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন করা যাবে এরকম হার্ড কপি চাওয়া সেটাও তারা দেয়নি। তারা এমন হার্ড কপি দিয়েছে যেটা মেশিন রিডেবল নয়, এক অর্থে ফলে ম্যানুয়াল প্রতিটা কাগজের সাথে প্রতিটা কাগজ মিলিয়ে দেখতে হবে প্রতিটা এন্ট্রি, এবং সে কাজ তারা 6 মাস ধরে 30-40 জন লোক লাগিয়ে করে, যেটা তারা বলে, এবং তারা ক্যাটেগরিক্যালি দেখায় যে কি ভাবে ভোটার লিস্টে ফ্রড হয়েছে, ইলেকশন কমিশনের ভোটার লিস্ট ব্যবহার করেই দেখায়, এটা তাদের বানানো তথ্য না, এবং প্রতিটা ক্ষেত্রে কিছু কিছু উদাহরণও দেখায় যে এই যেমন এখানে আছে, এবং সেটা সংখ্যা দেবে মোট এটার সংখ্যা কতগুলো। মানে আমি একবার জাস্ট টু মেক আ আন্ডারস্ট্যান্ডিং অফ যে স্কেলটা কত বড় আর কি, জাস্ট আমি একবার এটা দেখাতে চাইছি যে কতটা কাগজ, মানে একটা অর্থে ইনহিউম্যান মনে হয় আমার এটা দেখে, যে এটা কি করে এতগুলো কাগজে, মানে প্রতিটা কাগজে 20-25টা করে এন্ট্রি, এটা ধরে নিয়ে ভাবতে হবে আমাদেরকে যে কি করে তারা সেটা অ্যানালাইজ করলো। বেশি বোধহয়, মানে এটা তো ওই কাগজটাই যেটা ওই ছোটবেলা দেখতাম যে পলিটিক্যাল পার্টি নিয়ে আসতো, দুটো কলাম কি 3টে কলাম থাকতো এবং প্রত্যেকটা কলামের বোধহয় 10-15টা করে।
এই সেই এই সেই এক ঘর অলমোস্ট কাগজ 7 ফুট তার লম্বা এবং অনেকটা চওড়া, এতগুলো কাগজে এবং প্রতিটা পেজে প্রায় আমি ধরে নিচ্ছি 30টা থেকে 50টা নাম আছে। তো কতগুলো নাম এখানে আছে, প্রায় 6 লক্ষ। এবং সেটাকে তারা অলমোস্ট, সেটা তো কোয়াইট এভিডেন্ট, মানে ওরা একটা লোকসভা কনস্টিটিউয়েন্সির একটা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি করেছে। ওই একটা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি এখানে একটা গুরুত্বপূর্ণ যে এইটা করা হয়েছে, দেশে আমাদের 543টা লোকসভা আছে, সেই 543টা লোকসভার মধ্যে একটা লোকসভা ইউজ করেছে কর্ণাটকে, ব্যাঙ্গালোর সেন্ট্রাল। সেই একটা লোকসভার মধ্যে জেনারেলি 6টা থেকে 7টা বিধানসভা থাকে, তার মধ্যে একটা বিধানসভার মধ্যে ওরা এটা করেছে। এবং ওদের যে ভোটার ফ্রড সেটা পাওয়ার সংখ্যাটা কত, সেটা প্রায় 1 লক্ষ, প্রায় 1 লক্ষ। এবং কিভাবে সে ভোটার ফ্রড হয়েছে সেটা ওরা লিটারালি চার্ট করে দেখিয়েছে, যেটা হ্যাঁ মানে ওই কনস্টিটিউয়েন্সিটা যেটা মানে লোকসভা কনস্টিটিউয়েন্সিতে যেটা হয়েছিল কর্ণাটকে, যে 7টার মধ্যে 6টাতে কংগ্রেস লিড নিয়েছিল এবং সেই কিউমুলেটিভ লিডটা 30,000-এর অ্যারাউন্ডে ছিল। না, সেই কিউমুলেটিভ লিডটা অনেক বেশি ছিল। বিজেপি 7টার মধ্যে একটা বিধানসভাতে যেতে এবং যেতে প্রায় 1 লক্ষ ভোটে, তাই জন্য মোট লোকসভাতে তারা বিজেপি 30,000 ভোটে গেছে। হ্যাঁ, মোট 30 লক্ষ। হ্যাঁ, তাহলে তো মানে 1 লক্ষতে ছিল মানে কত, তাহলে তো হিসাব করলে পারে মানে ওদিকে 70,000 প্রায় লিড ছিল, 70,000 কাছাকাছি। এবং এই ঘটনাটা ইটসেলফ খুব সন্দেহজনক। এবং অনেক যারা ইলেকট্রাল প্রসেসটাকে স্টাডি করে, যারা পোলিং বা এই মানে সার্ভে গুলো করে থাকে, তারা সবাই এটা বলছিল যে এটা খুব রেয়ার, যে কারণ প্রত্যেকটা বিধানসভা তো লাগোয়াই একটা লোকসভার মধ্যে থাকা প্রত্যেক বিধানসভা, 6টাতে মানুষজন একদম একরকম করে ভাবছে। আর একটা বিধানসভার মধ্যে, ওই লোকসভার মধ্যেই একটা বিধানসভাতে মানে মানুষজন এতটা উল্টো ভাবছে যে পুরো লোকসভার রেজাল্টটা পাল্টে যাচ্ছে, সেটা ভীষণ, সেইটা ইটসেলফ ভীষণ অবাক। দ্যাট মাচ অফ বিগ বটে। এবং এই মানে যে 4-5টা উপায় তারা দেখায় যে কিভাবে ভোটার ফ্রড হয়েছে, তার মধ্যে মানে এই 5টা উপায় এবং প্রতিটার অলমোস্ট উদাহরণ দেখিয়ে যে ডুপ্লিকেট ভোটার, একই লোকের সংখ্যা, একই লোকের নাম এবং আইডেন্টিটি একাধিকবার একাধিক বুথে এসছে, এবং এটা ধরা সম্ভব না। মানে এটা এমন নয় যে সে একই বুথে 2বার ভোট দিতে যাচ্ছে, যেটা আগে হতো, যেটা খুব মানে যেটা করে বলা হয় যে যেটা বোকা উপায় অফ চুরি করা। এবং এটাকেই যেটা বলা হয় যে যেটাকে বলা হয় যে সাইন্টিফিক রিগিং, ঠিক আছে, যে এমন করে চুরিটা করবো, সেটাও খুব সাইন্টিফিক্যালি চুরি করবো যে তুমি ধরতে পারবে না, ধরতেই মানে একটা মানে ইয়ে লেগে যাবে, এবং ধরলেও মানে ওই আর কি যে কংক্রিটলি প্রুফ করা। এবং এই কনটেক্সটে আরো বেশি ওইটা প্রমাণ আছে যে এইগুলো তো করাই হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে খুব রিসেন্ট পাস্টে এরকম একটা ইয়ে আনা হয়েছে যে ইলেকশন কমিশনের যারা থাকবে তাদের ওপর কোনো এফআইআর করা যাবে না। মানে এটা একটা আইন করা হয়েছে, রিসেন্টলি আইন করা হয়েছে এটা, ঠিক আছে। এটা আরো বেশি মানে ইন ইটসেলফ আমি অনেককেই এটা ধরে তো দেখিয়েছি এই রাহুল গান্ধী প্রেস কনফারেন্সের ম্যাটারটা, এটা হওয়ার পর থেকে, ইনক্লুডিং শান্তনু, কারণ শান্তনু ঘুমাচ্ছিল সেই সময় পোস্ট করে, ঠিক আছে। তো যেটা ব্যাপার সেটা হচ্ছে যে অনেকে প্রথম দেখে বলেছে যে না এটা তো মানে প্রিন্টিং মিস্টেক হতে পারে বা ক্লারিক্যাল এরর হতে পারে এন্ড অল দ্যাট হতে পারে। তো প্রথম প্রশ্ন যেমন হচ্ছে যে একটা কনস্টিটিউয়েন্সিতে মানে একটা লোকসভা কনস্টিটিউয়েন্সির একটা বিধানসভা কনস্টিটিউয়েন্সিতে গোটা জিনিসটা 1 লক্ষ ছাড়িয়ে যাচ্ছে, যেখানে একটা বিধানসভা কনস্টিটিউয়েন্সিতে বোধহয় মেরে গেলে কত হয়, 15 লাখ টাকা বোধহয় টোটাল ইলেকটোরেট হয় একটা বিধানসভা। হ্যাঁ, এই বিধানসভাটাই বোধহয় 6 লক্ষ এরকম কিছু একটা হবে। 6 লক্ষ, হ্যাঁ 6 লক্ষ। মানে আমি তাও বেশি বিধানসভা বলছি, মানে আমার মানে এটাকে এরকম করে ভাবা যেতে পারে যে একটা আমাদের দেশে 540টা মতো লোকসভা আছে, 43টা, তার মধ্যে প্রতিটা লোকসভায় অলমোস্ট 7টা করে বিধানসভা আছে। তাহলে 540 গুণ 7 কর কত হয়, মানে 3,500, 4,000 ধরলাম। দেশের 4,000 ভাগের 1 ভাগে 1 লক্ষটা ফলস ভোটার আছে, এটা থেকে উঠে আসছে। তাহলে এই অনুপাতে যদি দেশে বাড়তে থাকে, ধরে নিলাম এখানে কোনো ফ্রডই হয়নি, হ্যাঁ, যে কারণেই হোক গন্ডগোল আছে। এবং আরো কি যে এইটাকেও, এবং এটা কে বলছে, কোনো রাস্তা থেকে উঠে আসা লোক বলছে না, দেশের লিডার অফ অপোজিশন বলছে, যে যার পদ একটা মন্ত্রীর পদের সমান অলমোস্ট। হ্যাঁ, এবং কেউ এটাকে রিফিউট করার যে না এটা ঠিক বলছে না দেখো এটা এখানে ভুল করেছে, এইটা বলার প্রয়োজন বোধ করছে না, যে আচ্ছা ঠিক আছে তাকে ভুল প্রমাণ করার চেষ্টাই করা, এটাই করা যেতে পারে যে সে ভুল বলছে, ঠিক আছে, উত্তরই দেওয়ার প্রয়োজন বোধ। হ্যাঁ, আরেকজন ক্যাবিনেট মিনিস্টার অনুরাগ ঠাকুর
সে মানে যেটা রাহুল গান্ধীর একটা লোকসভা একটা বিধানসভাতে করতে 6 মাস লেগেছে উইথ আ টিম অফ 30 to 40 পিপল, সেই কাজটাই 6টা কনস্টিটিউয়েন্সিতে, মানে আমি জানি না বিজেপি, মানে আমি বোধহয় এই প্রথমবার বিজেপির এই 11-12 বছরের ট্রেনিয়ারে দেখলাম বিজেপিকে ফাম্বেল করতে, মানে লিটারালি ফাম্বেল করতে, ঠিক আছে, যে মানে কি আক্কেলের 2 দিন না 2.5 দিনের মাথায় অনুরাগ ঠাকুর ওই 6টা কনস্টিটিউয়েন্সিকে এনে দেখাচ্ছে, ওরা এনে দেখাচ্ছে যে এখানেও প্রিয়াঙ্কা গান্ধী জিতেছে, রাহুল গান্ধী জিতেছে, আর তাতে কি কার মুখটা পড়লো? আর তার চেয়েও বড় প্রশ্ন হচ্ছে যে নিজার্ক হয়ে গেছে, যে মানে করে ফেলেছে, বুঝতে পারেনি যেটা কি, এটা মানে সেলফ গোল হয়ে যাবে, ওটা বুঝতে পারেনি আর কি। হ্যাঁ, মানে একটা 1 নম্বর সেলফ গোল হচ্ছে যে তার মানে তো মানে আমি কে চুরি করেছে কে লাভবান হয়েছে সব ছেড়েই দিলাম, দেয়ার ইজ এ মেজর গন্ডগোল, এইটা তো প্রমাণিত হয়ে গেল। হ্যাঁ, কারণ লিডার অফ অপোজিশন বলছে, একজন ক্যাবিনেট মিনিস্টার বলছে, ইউনিয়ন ক্যাবিনেট মিনিস্টার বলছে, আর কি বাকি থাকে, আর কি বাকি থাকে। এবার 2 নম্বর পয়েন্ট কি, 2 নম্বর পয়েন্ট হচ্ছে রাহুল গান্ধীর যেটা করতে একটা 6 লক্ষ মানে 6 লক্ষ লোকের কনস্টিটিউয়েন্সিতে করতে 6 মাস লাগলো 40 জন ইয়েতে, মানে উইকিক নিয়ম হিসাবে করলে 6 into 40 এত একটা সময় লাগলো আর কি, ঠিক আছে। সেটা অনুরাগ ঠাকুর 2 দিনের মধ্যে করে দিল, এটা থেকে কি কনক্লুশন আসতে পারে? 2 দিনের মধ্যে করে দিল কোথায়, মানে ওই স্কেলের থেকে প্রায় 6টা আরো কনস্টিটিউয়েন্সিতে করেছে, তার মানে 6টা লোকসভায় করেছে, 36 টাইমস, হ্যাঁ ঠিক আছে, মেবি 36 or 30 কথা বলছে, সেরকম মানে 40-42 গুণ কাজ, হ্যাঁ 40 টাইমস স্কেলে সেটা করে দিল। তার মানে দুটো জিনিস, আইদার সেটা অলরেডি এই কাজটা অনুরাগ ঠাকুর করেছিল, সেটা যে উদ্দেশ্যে আমরা সেদিন প্রশ্ন করছি না আপাতত, ঠিক আছে, অথবা সে ওটার পর করেছে, আর যদি ওটার পর করে তাহলে তার মানে নিশ্চয়ই তার কাছে মেশিন রিডেবল ডেটা ছিল, যেটা রাহুল গান্ধীর কাছে ছিল না, যেটা ইলেকশন কমিশন দেয়, মানে কম্পিউটারাইজ ডেটা থাকলে সেটা তো কম্পিউটারকে দিয়ে করানো জাস্ট ঘন্টার ব্যাপার বা মিনিটের, হ্যাঁ মানে হ্যাঁ, তো সেটা কোনো ব্যাপারই নয়, ঠিক আছে। তো সেইটা আরো বেশি গন্ডগোলে আর কি, এবং তার ওই ঘটনাটা ঘটার পর থেকে বিজেপি আস্তে আস্তে এইটা থেকে একটুখানি মানে ডিরেক্ট ইনভলভ হওয়া থেকে ট্র্যাক ডাউন করেছে, ঠিক আছে। তো মানে অনুরাগ ঠাকুরের প্রেস কনফারেন্সটা কিউরিয়াস কেস আর কি, মানে এবং এই যে মানে প্রথম কথা, ইলেকশন কমিশনের রাহুল মানে কংগ্রেসকে এই ভোটার লিস্টটার সফট কপি দিতে মানা করা, এমনকি হার্ড কপি যেটা মেশিন রিডেবল সেটা দিতেও মানা করা, এবং তারপরে এতগুলো ফ্রড উঠে আসা, এবং তারপরে অনুরাগ ঠাকুরের এত তাড়াতাড়ি অনেকটা ডেটা নিয়ে অ্যানালিসিস করে বলে দেওয়া 2-3 দিনের মধ্যে, এই সবটা অন্তত আর যাই হোক একটা প্রশ্ন চিহ্নের জন্ম দেয়, এবং তারপরে ইলেকশন কমিশনের এই প্রশ্নগুলো উত্তর দেওয়ার কোনো প্রয়োজনীয়তাই না বোধ করে। এটা কোথাও তো একটা সূচিত করে যে গন্ডগোলটা, এবং মানে আরো চারিদিক থেকে জিনিস দেখা যায়, মানে একটা হচ্ছে যে এই সমস্ত জিনিসটাই করা হচ্ছে, মানে যারাই এটা নিয়ে কনসার্ন তারা কাজ করছে, তারা হচ্ছে যে এই গোটা জিনিসটাই মানে গোটা প্ল্যানটাই ইমপ্লিমেন্ট, যদি এরকম কোনো প্ল্যান থেকেও থাকে সেটা ইমপ্লিমেন্ট করাই হয়েছে লাস্ট 1 বছরে, মোস্টলি লোকসভা নির্বাচনের আগে থেকে। হ্যাঁ, হয়তো প্রথমে কিছু পাইলট প্রজেক্ট করা হয়েছে, দেন সেটাকে রোল করানো হয়েছে বিভিন্ন সেক্টরে। এখন প্রশ্ন হচ্ছে যে ঠিক সেই সিচুয়েশনেই এমন একটা আইন আনা হলো যে আইনে ভারতের নির্বাচন কমিশনকে কমপ্লিট ইমিউনিটি দেওয়া, মানে ভারতের নির্বাচন কমিশন এমনি ভারতের সংবিধান প্রদত্ত ক্ষমতা এনজয় করে, যেটা যথেষ্ট সিগনিফিকেন্ট ক্ষমতা, এতটাই সিগনিফিকেন্ট ক্ষমতা যে সুপ্রিম কোর্ট তাকে ডিরেক্ট কোনো ইনস্ট্রাকশন দিতে পারে না। সেইখানে দাঁড়িয়ে আরেকটা ইয়ে আনছে যে ভাই, মানে লিটারালি বলা কি, তার মানে আমি জানি না, আমি ওই আইনটার এক্সাক্ট ডিটেলস পড়ে দেখিনি, পড়া উচিত ছিল হয়তো, কিন্তু পড়ে দেখিনি, বাট তার মানে কি এইটা যে আমি যদি ইলেকশন কমিশনার হয়ে যাই একবার, তার মানে আমি যদি আমার বন্ধুকে রাইভালকে খুন করি তাহলে আমার উপর এফআইআর করা যাবে না। মানে আমি জানি না এখানে কোনো ইয়ে আছে কিনা, মানে পার্টিশন ক্রিয়েট করা আছে কিনা, মনে তো হয় না, মানে যে আমি যতটুকু এই বিষয়ে আমারও মনে হয় না, আমি যতটুকু দেখেছি আমারও মনে হয় না। ফলে আমরা একটু মানে তার মানে ভারতবর্ষের 150 কোটি জনতার মধ্যে আমি 3 জন জনতাকে অ্যাটলিস্ট কমপ্লিট ইমিউনিটি দিচ্ছি ল্যান্ড অফ দ্য ল থেকে, মানে সরি ল অফ দ্য ল্যান্ড থেকে, ঠিক আছে। হ্যাঁ, তো এটা কি করে হতে পারে, মানে এটা কি করে করা যায়? তারপরে তার সঙ্গে যদি আমরা জুড়ে দেখি যে 2023-এ একটা কমপ্লিটলি আনরিলেটেড নয়, মানে এর সঙ্গে রিলেটেড বাট এই অ্যানোমালির সঙ্গে ডিরেক্টলি রিলেটেড না, সেই ম্যাটারটা সুপ্রিম কোর্টে উঠতে গিয়ে দেখা গেল যে এখানে একটা কনস্টিটিউশনাল ক্রাইসিস আছে। কি ক্রাইসিস না, ভারতবর্ষের ইলেকশন কমিশন সেটা সংবিধান প্রদত্ত একটা সংবিধান দ্বারা স্বীকৃত স্বায়ত্তশাসিত সংস্থা, কিন্তু তার যে চিফ হবে, 3 জন চিফ হবে, সেই 3 জন চিফ
ইলেকশন কমিশনার, তারা তাদেরকে কি করে সিলেক্ট করা হবে, তাদেরকে কি করে চাকরিতে নিয়োগ করা হবে, তার কোনো প্রেসক্রিপশন কিন্তু সংবিধানে দেওয়া ছিল না। তো এই ম্যাটারটাকে নিয়ে ঘাটতে গিয়ে সুপ্রিম কোর্ট, আচ্ছা এতদিন তাহলে হতো কি করে, এতদিন মোটামুটি ওই একটা সিলেকশন বেসিসে হতো আর কি। তো সেটাকে মানে সেটা ওই অনেকটা সুপ্রিম কোর্টের কলেজিয়াম গোছেরই ব্যাপারে পরিষ্কার ছিল না। সেইটাকে ইয়ে করার জন্য সুপ্রিম কোর্ট যেটা বলে সেটা হচ্ছে যে একটা কমিটি গঠন হবে, যেখানে প্রধানমন্ত্রী থাকবে, লিডার অফ অপোজিশন থাকবে, এবং সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস থাকবে। এবং সুপ্রিম কোর্ট এটা বলার পরই উইদিন মান্থস মেবি একটা অধ্যাদেশ আনা হয়। হ্যাঁ, মানে আইনও নয় যে আমরা আইন ড্রাফট করলাম, দেন সেটা নেক্সট যে সেশন হবে সেখানে পার্লামেন্টে পাস করিয়ে নিলাম, সেটাও নয়, ডিরেক্ট অর্ডিন্যান্স এনে বলা হয় যে না না এইসব নয়, একটা কমিটি তৈরি করা হবে, সেখানে প্রধানমন্ত্রী, এলওপি এবং আরেকজন মিনিস্টার যে সিলেক্টেড বাই বা নমিনেটেড বাই প্রধানমন্ত্রী, মানে আমি জানি না প্রধানমন্ত্রী দুটো চেয়ারে হাফ হাফ করে বসতে পারতো, ঠিক আছে। লোকাল ট্রেনে তো চেয়ার কম থাকে, জন বেশি থাকে, এখানে একজন বসবে দুটো চেয়ারে আর কি। না আমি ওই সেন্সে বললাম না, ওই লোকাল ট্রেনের সিট গুলো দেখবি 3টে পার্টিশন মতো থাকে, তো বাট 4জন যখন বসে একজন কে বাউন্ডারিতে বসতে প্রিন্সিপাল আর কি। তো সেটাই করতে পারতো আর কি, ঠিক আছে। সেটা না করে ফলে এই চারিদিক থেকে অনেকগুলো জিনিসকে একসাথে দেখলে পরে তখন কিন্তু একটা মানে শুধু আমি বলবো না যে একটা প্রশ্ন পরিষ্কার হয়, মানে প্রশ্নের থেকেও বিয়ন্ডে কিছু অনেক কিছু পরিষ্কার হয়। এবং এখানে যেটা মানে বলা আলোচনায় যেটা বলাটা দরকার সেটা হচ্ছে যে সায়েন্সে যেরকম হয় না যে বা কোনো নতুন এফেক্ট কিছু এক্সপেরিমেন্টালিস্টরা অবজার্ভ করে ভাষাভাবে, ঠিক আছে, এন্ড দেন তারপরে একটা গ্র্যান্ড থিওরি আছে যে সমস্ত এফেক্টগুলোকে এক্সপ্লেন করে। এবং এক্ষেত্রেও তাই হয়েছে যে ভোটার লিস্টে যে গন্ডগোল হচ্ছে সেটা কিন্তু জার্নালিস্টরা ভাষাভাবে বা কিছু পলিটিক্যাল পার্টি ভাষাভাবে দেখছিল যে এখানে হচ্ছে হ্যাঁ একটু গন্ডগোল তো মনে হচ্ছে, লাগছে কিছু একটা গন্ডগোল হচ্ছে। এবং যেহেতু বিজেপি খুব গ্রাউন্ড লেভেলের পার্টি, তারা চুরিটা ওরকম করেই করে যে এখানে 20,000, ওখানে 5,000, এখানে 10,000, ঠিক আছে, টাকা সব মানে যে বুদ্ধিমান চোর সে তো পুরো টাকার বান্ডেল নিয়ে না, সে টাকা থেকে এটা করার জন্য লোকবল এবং পয়সা বল দুটোই আছে। এবং যখন লাস্ট মানে তার প্রথম ঘটনাটা এইখানে ছিল যে যখন লাস্ট মহারাষ্ট্রে অ্যাসেম্বলি ইলেকশন হলো, বিধানসভা নির্বাচন হলো, তার 3-4 মাস আগে যখন লোকসভা নির্বাচন হয়েছে তার মধ্যে 48টার মধ্যে 30টা জিতেছিল কংগ্রেস লেড অ্যালায়েন্স, আর বিজেপি লেড অ্যালায়েন্স জিতেছিল 48টা। তার 4 মাস পরে যখন ভোট হলো বিধানসভা, যেখানে 280-90টা সিট ছিল, তার মধ্যে 230টা জিতলো বিজেপি লেড অ্যালায়েন্স, এবং কংগ্রেস লেড অ্যালায়েন্স জিতলো মাত্র 50টা। এবং 4 মাসে এত শিফট। আচ্ছা, আমরা উল্টো দেখেছি যে বিধানসভায় লোকাল পার্টিরা যেতে বেশি আর লোকসভায় বিজেপি যেতে বেশি। এখানে পুরো উল্টো হলো, ঠিক আছে, বিধানসভায় লোকাল পার্টিটা বেশি জিতলো এবং লোকসভায় জিতে গেল বিজেপি, উল্টো হলো, লোকসভায় জিতলো কংগ্রেস এবং লোকাল পার্টিটা, এবং বিধানসভায় জিতলো বিজেপি। এবং তখনই এইটা দেখা গেল যে ভোটার লিস্ট করে যে 40 লাখ নতুন নাম ওই লোকসভা নির্বাচনের পরে 4 মাসে ভোটার লিস্টে অ্যাড করা হয়েছিল। এবং এই 40 লাখ থেকে বেশি না কম সেটা বোঝা যায় এইভাবে যে লাস্ট 5 বছরে অ্যাড হয়েছিল 32 লাখ, এবং ভোটের জাস্ট 4 মাস আগে অ্যাড হয়েছে 40 লাখ। এবং অদ্ভুতভাবে ভোটার যারা ভোট দিয়েছে তাদের সংখ্যাও প্রায় 70 লাখ বেড়েছে। যে আগের বার কত লোক ভোট দিয়েছিল, এবার কত লোক ভোট দিয়েছে, তাতে প্রায় 70 লাখ সংখ্যা বেড়েছে। এবং বিজেপি জিতেছে 67 লাখ না 66 লাখ এরকম কিছুটা মার্জিন টোটাল রাজ্যে বলছি, ঠিক আছে। তো there is some strong correlation. আবার কোরিলেশন মানে কি এক্স্যাক্টলি কজেশন হয়তো না, কিন্তু এই যে মানে লাস্ট বেশ কয়েকটা লোকসভা বিধানসভা ভোট ধরে এটা চলছিল যে মানে হঠাৎ করে নাকি সন্ধ্যে 5:30-6টার পর ভোট বেড়ে যাচ্ছে হঠাৎ করে, হ্যাঁ লোক বেড়ে যাচ্ছে। এবং তার জন্য যখন মানে রাহুল গান্ধী তো একসময় রাহুল গান্ধী এবং অখিলেশও এটা নিয়ে মানে লিগাল যেভাবে যাওয়া যায় সেইভাবে ইয়েও করেছে। তো তার জন্য লিটারালি একটা প্রেস কনফারেন্স করেছিল এই আগের লোকটা, যে কবিতা বলতো, কি জানি নাম ছিল, মানে আগের চিফ ইলেকশন কমিশনার, ঠিক আছে। হ্যাঁ, তো সে ওই এগেইন একটা প্রেস কনফারেন্স করেছিল, সেখানে কবিতার মাধ্যমে উত্তর দিয়েছিল এবং সারপ্রাইজিং একটা কথা বলেছিলাম, জানি না মানে এত বলদ মার্কা কথা কি করে বলতে পারে একটা, মানে আমি জানি না। সে তো আলটিমেটলি অনেকগুলো পর্যায়ে পেরিয়ে এসে সেখানে ইউপিএসসি থেকে ওই লোকটাকে চিঠি লেখা উচিত, ভাই তুমি আমার পরীক্ষার কোয়ালিটিটাকে নামিয়ে দিচ্ছে, নাম খারাপ করছে। যে সে বলছে যে
এতগুলো বুথ, তাতে এত ভিডিও, তার টোটাল ভিডিও মানে, এবং সে যখন বলছে ওটা লাইক হয় না যে যার ওই সাইন্টিফিক ডেটা প্রেজেন্টেশনের প্রায় কোনো অভিজ্ঞতা থাকে না, তাহলে যে জানে না সে তো বলবে এই কথাটাই হেজ করলো না, কি বলে দিয়েছে। তাহলে সেটাই বলছি যে হয় না যে যারা সাইন্টিফিক ডেটা প্রডিউস করার অতটা অভিজ্ঞতা থাকে না, তারা যদি হঠাৎ করে এটা কিছু পেয়ে যায়, যেমন করে বলে না যে মানে এটা কি করে হবে এরকম, ও তো ওরকম বলেছিল যে এই টোটাল ভিডিও লেন্থ হচ্ছে এত ঘন্টা, 8 ঘন্টা করে দেখলে পরে তাহলে কোনো একজন ব্যক্তিকে দেখতে গেলে কত 36,500 বছর না কত বছর লাগবে বলেছিল, 3000 বছর লাগবে যেটা বলেছিলেন। হ্যাঁ 3000 বছর লাগবে, মানে একজন দেখবেই কথাটা কোথায় বলা আছে, ঠিক আছে। আর তুমি দিয়ে দাও না, তার দেখার হলে দেখবেন, আলো পুজো করবে, তুমি কেন দিচ্ছ না, তুমি কেন আরেকটা আইন, সেটা হচ্ছে যে যখনই এই লোকসভা ভোটের পর এইসব চাওয়াচাই হচ্ছিল, লোকসভা এবং মহারাষ্ট্র ভোটের পর সম্ভবত, তারপরেই আইনটা আসে তো যে এইরকম কোনো ভিডিও, সিসিটিভি ভিডিও রেকর্ডিং, সেটা 45 দিনের মধ্যে তুমি চাইলে পরে তোমাকে দিতে রাজি আছি, 45 দিনের পর আর তোমায় দেবো না, ঠিক আছে। মানে জানি এতগুলো স্ট্রাকচারালি জিনিসপত্রকে এক জায়গায় আনা হয়েছে, এবং তারপর এই রিসেন্ট নির্বাচন কমিশনার কি বলে সেটা বল যে না ঠিক আছে কেউ দেখতেই পারে, কিন্তু আমাদের ওখানে মা বউ তাদের ভিডিও রেকর্ডিং থাকবে, আমরা কি করে দিয়ে দিই ভিডিও রেকর্ডিং, ঠিক আছে। তাহলে তুমি দেখছো কেন না, তাহলে সিসিটিভি লাগিয়েছো কেন ফার্স্ট প্লেস, ঠিক আছে। হ্যাঁ ওই তাহলে তুমি দেখার জন্য লাগিয়েছি কেন, তাহলে তুমি ওখানে এক কাজ করো, শুধু সিসিটিভি কেন, যারা ওখানে যাচ্ছে ভোট দিতে তাদের সামনে তো মা বউরা যাচ্ছে, তো তাদের গান্ধারীর মতো দেখে মা বলতে ঠেকানো যাবে, দেখছো, মা বউদের হ্যাঁ মানে। এবং এর সঙ্গে এসআইআর, মানে এসআইআর করার পিছনে ঠিক কারণটা কি, যেটা ইলেকশন কমিশন বলছে, এবং এইটা রাহুল গান্ধী করার পরেই ইলেকশন কমিশন এবং তার মুখপাত্র ইত্যাদি প্রভৃতি থেকে দুটো রেসপন্স এসেছিল। একটা তো বোধহয় প্রেস কনফারেন্সটা বোধহয় মিনিট 25 চলার পরই একটা চলে এসেছিল, যার জন্য ওই প্রেস কনফারেন্সে প্রশ্নও করেছিল যে বলা হয়েছে মানে কর্ণাটকের যে চিফ ইলেকশন কমিশনার তাকে দিয়ে বলা হয়েছে যে রাহুল গান্ধীকে এই সমস্ত তথ্য প্রমাণ সহ এটা ওথ নিতে হবে যে সেই টাকাটা বলছে না, এবং ইয়েতে আছে এফিডেভিট দিতে হবে। হ্যাঁ ওই তো মানে এফিডেভিট দিয়ে সে ওথ নিতে হবে, এবং তবে গিয়ে আমরা ইয়ে করব। মানে এটা কি আর মানে এটা নিয়ে মজা করেও লাভ নেই, মানে মজা করাটাও খুব হাস্যকর হয়ে যাচ্ছে যে মানে আমি বললাম যে অমুক পাড়াটায় না কি একটা তালা ভাঙছিল, ওদের অমুক পাড়ার ওই বাড়িটাতে না, আমি রাত্রিবেলা ফিরছিলাম দেখলাম কি একটা তালা ভাঙছিল, ঠিক আছে। হতে পারে সেটা বাড়ির লোক চাবি ভুলে গেছে সেই তালা ভাঙছিল, হতে পারে সেটা চোর, হতে পারে সেটা পুলিশের লোক, ভেতরে গুন্ডা আছে তাকে ধরতে এসছে। বাট যখন আমি এটা বলবো প্রথম রেসপন্স কি এটা হবে যে তুমি গীতায় হাত দিয়ে বলো যে সত্যি তুমি দেখেছিলে, হ্যাঁ মিথ্যা কথা তুমি বলছো না, মার কসম খাও, বা বলিউডের সিনেমা চলছে নাকি ভাবো কি। তো যাই হোক এই সবটা মিলিয়ে মানে তোর কি মনে হয় যে এসআইআর করার পেছনে ঠিক ঠিক কি উদ্দেশ্য আছে? মানে মানে এবার তাহলে আমরা মানে এসআইআর এর বেসিকটা বলে আমি তুই যে প্রশ্ন বলি সেটা করতে গেলে ফিলোসফির সাইডটাই চলে যেতে হয়, সেটাতে যাচ্ছি আমি। বাট এসআইআর এর বেসিকটা ওখানেই যে বাট রাদার মানে কনস্পিরেসি থিওরিতে যেতে হয়। হ্যাঁ কনস্পিরেসি থিওরি বলবো না আমি, মানে আমি ওদের মাইন্ড তো গেস করতে পারবো না যে ওরা কিভাবে করেছে, কিন্তু আমি যেটা করতে পারি যে এর মধ্যে আমি কি প্যাটার্ন দেখতে পাই সেটা বলতে পারি। এবং মানে এবং এতগুলো লোককে, বিহারের প্রায় 8 কোটি ভোটার, তাদের সবার কাছ থেকে ডকুমেন্ট চাওয়া, এমন একটা রাজ্যে যেখানে বহু মানুষ গরিব এবং যেখানে প্রতি বছর বন্যা আসে, এমনকি যখন এসআইআরটা হচ্ছে তখন বিহারের একটা বড় অংশ বন্যায় ডুবে রয়েছে, তার মধ্যে তুমি এতগুলো লোককে লাইনে দাঁড় করিয়ে পা এত মানে বলছে। আমি একটা ডেটা দেখছিলাম জাস্ট এখানে তুই বললি বলে বিহারে, এটা বিহারে 2000 সালে যখন রেজিস্টার জেনারেল অফ ইন্ডিয়া ওই তথ্য সংরক্ষণের ব্যবস্থাটা শুরু করে, তখন বিহারের মাত্র 1.19 লক্ষ লোকের কাছে বার্থ সার্টিফিকেট ছিল। এবং বিহারের জনসংখ্যা কত সেটা মানে কয়েক কোটি। হ্যাঁ কয়েক কোটি, মানে ওই আর কি সেই সময়ের নিরিখে 3.70 আর কি, ঠিক আছে। হ্যাঁ বলছি। অ্যান্ড 2000 এটা 2000 সালে এইসব বেরো, 2007-এ একটু এই হার্ট রেটটা বেড়েছে। তো সেই 2007-এর রেট অনুযায়ী মধ্যে মানে এই রেটটা কত 7.13, ঠিক আছে 7.1 না 1%, ঠিক আছে 7.13 লাখ, ঠিক আছে। মানে 2007-এ
2007-এ এটা রেজিস্টার হয়েছে, ঠিক আছে? মানে বিহারের মতো একটা রাজ্যে 7,13,000 লোক জন্ম নিয়েছে 2007-এ, এটা তো নিশ্চয়ই নয়, ঠিক আছে? হ্যাঁ, এবং সেটা যখন করে, এবং ব্যবস্থার মধ্যে তো অসংখ্য গন্ডগোল, এবং সেই গন্ডগোলগুলো মানে নিয়ম বানানো হয়েছিল যে প্রতিটা বিএলও যারা ভোটে নাম রেজিস্টার করে তারা গিয়ে প্রত্যেকের বাড়িতে বাড়িতে ফর্ম দেবে, ফিল আপ করাবে, ফর্ম কালেক্ট করে নিয়ে আসবে, ডকুমেন্ট নিয়ে আসবে। সেটা হচ্ছে না, এবং সেটা অজস্র গ্রাউন্ড রিপোর্ট মানুষ গিয়ে করে দেখিয়েছে যে বিএলওরা বেশিরভাগ ক্ষেত্রে নিজেরাই, তাদের উপর এতটাই প্রেশার, এবং 1 মাসের মধ্যে তাদের কাজটা করতে হবে। চিফ ইলেকশন কমিশনের এরা মানে ফ্রয়েডিয়ান স্লিপ করেছিল। কি বলেছিল? ওই যেটা প্রেস কনফারেন্সটা করলো রাহুল গান্ধী যেদিন যাত্রা শুরু করলো সেদিনকার, আচ্ছা না দেখি সেদিনকার মধ্যে ওই বলছে যে বিএলওরা সই করছে, আপলোড করছে। মানে বলে রাখা ভালো এখানে সবার জন্য যে সইটা বিএলওর করার কথা না, সইটা আমার করার কথা, যদি আমার ফর্ম হয়, মানে আমার ফর্মে আমার সই করার কথা আর কি। যাক, আমি ওটা শেষ করিনি তো এবার কথা ছিল যে সবার বাড়িতে গিয়ে বিএলও ফর্ম দেবে, এবং 8 কোটি মানুষের, এটা কিন্তু 8 কোটি মানুষের কথা হচ্ছে, এমন একটা রাজ্যে যে রাজ্যে তখন বন্যা চলছে, একটা বিরাট অঙ্ক বন্যার তারিখ। 8 কোটি বাড়িতে গিয়ে ফর্ম দিতে হবে, কালেক্ট করতে হবে, ডকুমেন্ট সাবমিট করতে হবে, আপলোড করতে হবে বিএলওতে, ঠিক আছে? তাদের উপর এতটাই প্রেশার এবং টাইমের প্রেশার যে 1 মাসে করতে হবে। যে তারা অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছিল যে এক জায়গায় জড়ো হয়ে ভোটার লিস্ট থেকে নাম দেখে দেখে নিজেই ইনফরমেশন ফিল আপ করে কোনো ডকুমেন্ট ছাড়াই তারা নিজেরাই সই করে তার ইলেকট্রিক জায়গায় সাবমিট করছিল, এবং অজস্র গ্রাউন্ড রিপোর্ট, বিশ্বাসযোগ্য গ্রাউন্ড রিপোর্ট, এখন না যে কেউ হেয়ারছে যে আমি শুনলাম, মানে ক্যামেরায় দেখা যাচ্ছে, ইভেন অজিত আঞ্জুমের যে কেসটা, যে সে একটা বিএলওর সাথে নিয়ে কথাও বলেছিলাম, সেই বিএলও প্রথমে বলে দেয়, তারপরে নিশ্চয়ই তার টিকিটে টান পড়েছে, এন্ড টিকিটে টান পড়ার পর সেই গিয়ে অজিত আঞ্জুমের নামে এফআইআর করেছে। যাই হোক, তো সেটা হওয়ার পর মানে যেভাবে প্রসেসটা হচ্ছে তার মধ্যে অসংখ্য, এবং এটা কথা ছিল যে আমি যখন ফর্ম সাবমিট করবো আমাকে একটা কপি দেওয়া হবে, যেমন যে কোনো সরকারি কাজে দেওয়া, যে হ্যাঁ তোমার ফর্মটা নেওয়া হচ্ছে, রিসিপ্টটা। সেটা কেউ পাচ্ছে না, কেউই পায় না অলমোস্ট। এরকম অজস্র গন্ডগোল আছে, ডকুমেন্ট কত গন্ডগোল তো রয়েছে, সবার কাছে ডকুমেন্ট থাকবে কি করে সেটা অন্য প্রশ্ন। কিন্তু এই প্রশ্নটার, এবং প্রথম ড্রাফট লিস্টে দেখা গেল যে 66 লাখ লোক বাদ, সেখানেও ইলেকশন কমিশন, এটা 65 লাখ লোক বাদ, সেখানেও ইলেকশন কমিশন এটা বলছে যে না, আমরা বলবো না কেন কাকে বাদ দিয়েছে, কিন্তু এত লোক বাদ, তার মধ্যে এত লোক মরে গেছে, এত লোক চলে গেছে, আমরা বলবো না কেন বাদ দিয়েছে। সেটাও কোর্টের আদেশের পর তাদের বলতে পারেনি, তারা বাধ্য। এবং সেই জায়গাটা এখন অ্যানালাইজ করছে লোকে, আমি কালকে দেখছিলাম যোগেন্দ্র যাদব এবং ওদের টিম অ্যানালাইজ করেছে, এবং অদ্ভুত কিছু ট্রেন্ড, যে কিছু কিছু এরকম ভূত আছে যেখানে নাকি মানে যাদের নাম বাদ পড়েছে তারা সবাই কোথাও শিফট করে গেছে, মানে কেউ মরেনি ওই বুথে, ঠিক আছে, সবাই শিফট করে গেছে। কোথাও কিছু কিছু বুথে দেখা যাচ্ছে যে 80% মহিলা তারা নাকি মাইগ্রেট হয়ে গেছে, যেটা উল্টো হয় জেনারেলি, যে বিহার থেকে মাইগ্রেশন হয় কিন্তু জেনারেলি পুরুষরা কাজের কর্মের সন্ধানে জায়গায় যায়, কিন্তু এরকম হাজারো বুথ আছে যেখানে মহিলারা 80% মহিলারা তারা মাইগ্রেট করে। তাতে আমি যাচ্ছি এবার, মানে এটা করে কি করতে চাওয়া হচ্ছে বা কি কোন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা, যেটা যোগেন্দ্র যাদব কোর্টের সামনেও বলছিল, যে কিছু কিছু দেশ হয় যেখানে আমি যদি ভোটার হিসেবে রেজিস্টার করতে চাই, আমার দায়িত্ব এটা, আমাকে প্রমাণ করতে হবে যে আমি নাগরিক, এবং তাহলে আমি রেজিস্টার হবো। দেশে থাকে যেখানে বাই ডিফল্ট এটা ধরে নেওয়া হবে, তুমি যখন রেজিস্টার করতে চাইছো তুমি নাগরিক হবে, তোমাকে আলাদা করে কোনো প্রমাণ দিতে হবে, একটা আন্ডারটেকিং দিতে হবে যে হ্যাঁ আমি দাবি করছি আমি নাগরিক। আনটিল আনলেস অন্য কেউ দাবি করছে না এই লোকটা নাগরিক না, তখন তাকে প্রুফ করতে হবে যে আমি নাগরিক না, আমাকে প্রুফ করতে হবে। এই প্রসেসের মাধ্যমে যেটা করা হচ্ছে যে দায়িত্বটা তোমার, নাম রেজিস্টার করার দায়িত্ব তোমার, প্রমাণ দেওয়ার দায়িত্ব তোমার, সবকিছু তোমার। এবং যখনই এরকম কোনো প্রসেস স্টার্ট হচ্ছে, যোগেন্দ্র বারবার করে বলছে, কোর্টেও বলেছে যে যার কাছে ডকুমেন্ট নেই সেটা একটা সমস্যা, যার কাছে ডকুমেন্ট আছে সেরকম অনেক লোক বাদ পড়ে যাবে। যখন তুমি নাগরিকের উপর দায়িত্বটা শিফট করিয়ে দাও, তখন যাদের কাছে ডকুমেন্ট আছে ইভেনও তাদেরও একটা বড় অংশ, এবং যে যে দেশের সিস্টেমগুলো রয়েছে এইভাবে সিস্টেম হচ্ছে, তোমাকে ভাই দায়িত্ব নিয়ে করতে হবে এবং তোমাকে প্রমাণ করতে হবে, সেখানে যারা অ্যাডাল্ট পপুলেশন, যারা ভোট দিতে যোগ্য, তাদের মধ্যে অনেক অংশ বাদ পড়ে যায় এই প্রসেসটার কারণে। এবং এখান থেকে আমি ওটাই কানেক্ট করি যে আবার গোটা বিশ্বযুগে তো একটা দক্ষিণপন্থী শিফট দেখা যাচ্ছে, এবং ডেমোক্রেসি যখন প্রথম এসেছিল বেশিরভাগ দেশে কি ছিল, ভারতে তো অনেক পরে এসছে, প্রথমে কি ছিল যে যাদের কাছে প্রথমে পুরুষরা শুধু ভোট দিতে পারে, এবং যাদের কাছে প্রপার্টি আছে সেখান থেকে আছে সমস্ত পুরুষ দিতে পারে। তারপরে ভারতই প্রথম দেশ যেখানে না বলা হচ্ছে 18 বছরের ঊর্ধ্বে যারাই থাকবে তারা সবাই দিতে পারবে, ঠিক আছে, ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ বলে। যাই হোক,
তো এইটার মাধ্যমে কোথাও একটা ওইটা মানে কাদের কাছে ডকুমেন্ট থাকবে না বা কারা ওই ডকুমেন্টটা জমা দিতে পারবে না, থাকলেও জমা দিতে পারবে না দায়িত্ব, ঠিক আছে, সেটা কি মানে মানে খুব আপার ক্লাস লোক, তাদের কাছে ভোটের নাম থাকা না থাকাটা, অধিকাংশ আপার ক্লাস লোক আমি দেখেছি ভোট দেয় না, মানে যারা মারাত্মক ইলিট তারা ভোট ব্যাপারটাকে খুব কি হবে এটা করে, ঠিক আছে, এইটাই থাকে তার। এবং যারা মারাত্মক গরিব, যাদের নাম তারা হয়তো ওই আইডি কার্ডটা বানানোর জন্য একবার তুলে ফেলেছে, তারাও হয়তো ভোট দেয় বা দেয় না, তারা এইটা নিয়ে খুব বদার নয়, তাদের সংখ্যাটা অনেক বেশি। বদার নয় এই অর্থে কারণ তাদের রোজবারের অনেক সমস্যা আছে, ঠিক আছে। এবং আমার মনে হয় ফলে এর ফলে যারা বাদ করবে সেটা বদার নয়, না, বদার নয় কথাটা, বদার নয় কথা ঠিক না, দাঁড়া আমি আসছি বদার নয় কথা ঠিক না, আমি বলছি যে বাদ করার ক্যাটাগরিতে এক্ষেত্রে ওই লোকগুলোই থাকবে যারা ওই নিচু তলার মানুষ, যাদের অন্য অনেক কাজ আছে, যাদের সাক্ষরতা অত বেশি নয়, যাদের ডকুমেন্ট আছে কিন্তু তাদের এই উপলব্ধিটা নিয়ে যে কি করে আমি আমার রাইটটা প্রয়োগ করব, বা যাদের কাছে ডকুমেন্টটা সাজিয়ে গুছিয়ে রেখে উঠতে পারি, তাদের বাড়িতে দুটো আলমারি নেই ডকুমেন্ট রাখা, ফলে এইটা করে খুব সিস্টেমেটিক ওয়েতে যেটা করা হচ্ছে বলে আমার মনে হয় বা করার চেষ্টা করা হচ্ছে, যে এক সমাজের একটা অংশের মানুষ, মানে সমস্যাটা আজকে কোথায়, যে কেন আমাদের দেশে আজকেও মোদীকে প্রধানমন্ত্রী হতে হলে 80 কোটি লোককে রেশন দিতে হয়, কারণ তারাই মূল ভোটার, ঠিক আছে। আমরা যতই মধ্যবিত্ত ভাবি এবং যাই ভাবি, তাদের সংখ্যা খুব বেশি নয়, খুব খুব বেশি যারা মানুষ তারা বেশিরভাগ গরিব, ঠিক আছে, তাদের বেশিরভাগের আয় মাসে 20,000 টাকার নিচে, 90% মানুষের আয় মাসে 20,000 টাকা নিচে। ফলে আমাকে আরো বেড়েছে বলেই দক্ষিণপন্থী, আধা দক্ষিণপন্থী, সিউড়ি দক্ষিণপন্থী সমস্ত দলকেও ভোটের আগে অ্যাটলিস্ট 6 মাস এটা করতে হয় যে আমি গরিবের পক্ষে, এটা বলতে হয়, মানে আজকের দিনে ভারতে কোনো পার্টি এটা বলতে পারে না যে আমি গরিবের পক্ষে নই, তাকে এটা এস্টাবলিশ করতেই হয়, হয় কথার মাধ্যমে বা কাজের মাধ্যমে আমি গরিবের পক্ষে। তো এটা কি খুব বেটার হয় না তাদের জন্য, যারা সত্যি গরিবের পক্ষে নয় বা থাকতে চাইছে না কিন্তু থাকতে হচ্ছে, যারা গোটসের পক্ষে কিন্তু গান্ধীর ছবি পেছনে তারাও টানাতে হয়, ঠিক আছে, তাদের জন্য কি এটা খুব ভালো হয় না যে যে আমাকে নির্বাচন করবে তাদের মধ্যে থেকে যদি গরিবের নামগুলোই আমি অনেকটা সরিয়ে দিতে, তাহলে ব্যাপারটা অনেকটা আমার পক্ষে চলে আসতে। তাহলে এই যে আমাকে একটা সাজতে হচ্ছে গরিবের পক্ষে, এই সাজতে হয় না, কারণ যার কাছে ভোট নেই তার আমি বড় করে কেন করবো, মানে ভূতের ভবিষ্যতে অনেক ডায়লগ ছিল না যে ভূতদের কেউ করবো কেন করে না, কারণ ওরা ভোটার নয়। মানুষ তৈরি করার চেষ্টা চলছে, রাষ্ট্রবিহীন মানুষ সার্ভ করবে কিন্তু রাষ্ট্রের প্রতি তার প্রতি কোনো দায়বদ্ধ থাকবে না, ঠিক আছে, কোনো দায়বদ্ধ থাকবে না, তুমি শুধু কাজ করো এখানে, তোমার কোনো সে নেই, ঠিক আছে, এবং সে নেই বলে নিজ তোমার অনুযায়ী তৈরি হবে, আজকেও তৈরি হয় না তোমার, আজকেও সত্যি, হ্যাঁ এটা আজকেও সত্যি, আমি ওটাই বলছি, কিন্তু অ্যাটলিস্ট খাতায় কলমে বলতে হবে, হ্যাঁ মানে একটা শান্তরা পুরস্কার বছর অ্যাটলিস্ট আছে যে না মানে তুমি আছো, তুমিও আছো আর কি, ঠিক আছে। বাট তুই প্যানিকের কথা যেটা বলছিলি, আমি এই জাস্ট এই মানে পডকাস্টটা শুট করতে আসার ঘন্টাখানেক আগেই দেখছিলাম যে আমি খুলেওছি এখানে ইন্ডিয়ান এক্সপ্রেসে একটা ইয়ে বেরিয়েছে, অ্যাবসলিউট প্যানিক সেজ অফিসিয়াল অ্যাজ বেঙ্গল বর্ডার, স্ক্রিন শেয়ার করবো। ওকে ওয়েট, না এটাকে পারফেক্ট, আশা করি দেখা যাচ্ছে। দিস ইজ দ্য রিপোর্ট। Absolute panic says official as Bengal border district see rush for birth certificate ahead of SIR. From Panchayat to municipalities, court in Murshidabad and Malda, middlemen have come up. Lawyer fees are rising, even stamp papers cost double as people fear NRC deportation fee followed SIR. মানে দিস ইজ এক্স্যাক্টলি সেম সিচুয়েশন যেটা ডিমোরিটেশন আমরা দেখে এসেছি, ঠিক আছে, যে গরিব মানুষকে ওখানে হুড়কোটা অনেক বেশি টেম্পোরাল ছিল, যে ভাই আমার মানে টাকা দরকার কিন্তু আমি 4,000 টাকা যদি আমি পেয়ে যাই আমার 2 সপ্তাহের জন্য মোটামুটি সিকিউর হয়ে গেল, বিশেষ করে গরিব মানুষের কাছে 4,000 টাকা মতো 1 মাস, ঠিক আছে। ফলে ডিমনিটাইজেশনের হুড়কোটা গরিব মানুষের গায়ে খুব লেগেছিল ডিরেক্টলি, এটা বোধহয় নয়, এটা যতটা লাগবে, কারণ এটা তার অস্তিত্বের সংকট হয়ে যাচ্ছে না। এবং 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 মানে কোথায় কোথায় সিমিলারিটি দেখ, ওটা থেকেও কিছু অ্যাচিভ হয়নি ফাইনালি, এটা তো প্রমাণিত সত্য অলমোস্ট যে 99.4% টাকা আবার ফেরত চলেছে অ্যাজ ইট ইজ। এটা থেকেও যখন এই ড্রাফট লিস্টটা বেরিয়েছে এবং এটা লোকে চেক করছে, অলমোস্ট সেম প্রবলেম সেম স্কেলে রয়েছে,
মানে এটা কেউ দাবি করছে না যে এটা আরো খারাপ করে দিয়েছে, বাট এটাও কেউ দাবি করছে না যে এটা প্রবলেমটাকে সলভ করেছে। যে অনেক এরকম বলা ছিল যে 7 লক্ষ ভুয়ো নাম ছিল আগে, মানে ডবল এন্ট্রি ছিল, একজনের নাম 2-3 বার। এই এখন অব্দি, কালকে আমি রিপোর্ট দেখছিলাম যে অলমোস্ট 4 লক্ষ ডবল এন্ট্রি নাম এখন অব্দি পাওয়া গেছে। ঠিক আছে, মানে মানে তাহলে তুমি মানে ডিমোনেশনের মতোই এটা থেকে কিছু অ্যাচিভ করলে না, অনেকগুলো লোককেই কাজে লাগালে, তাদের অস্তিত্ব সংকটে ফেলছো, আরো ফেলবে, মানে সবসময় তোমাকে একটা ভয়ে রাখা যে ভাই যে কোনো সময় তুমি বাদ পড়ে দেবো। ঠিক আছে, অলমোস্ট প্যারালাল জিনিস হচ্ছে, এবং এটা আরো ডেঞ্জারাস আর কি, অবশ্যই ডিমোনেশনের থেকে অনেক বেশি ডেঞ্জারাস। মানে ওখানে আরো বেশি প্রশ্নটা উঠি যে এইগুলো তো সে জানি, মানে তাহলে সে অ্যাকচুয়ালি, আমি ভানের পার্টটা বাদ দিই, তাহলে তার মাথায় কি অ্যাকচুয়াল আইডিয়াটা চলছে, সে কি মানে তাহলে কি এটাই আরো বেশি স্পষ্ট হচ্ছে যে সে কোথাও গিয়ে ওই রাষ্ট্রবিহীন নাগরিককে তৈরি করতে চাইছে, বা রাষ্ট্রবিহীন শ্রম তৈরি করতে চাইছে। মানে রাষ্ট্রবিহীন শ্রম, দেখ মধ্যবিত্ত তো শ্রম করছে, গরিব শ্রম করছে, রাদার আমি এটাকে বলবো যে আমি সিলেক্টিভলি ওই আবার যে পুঁজিবাদ এবং সোশ্যালিজমের ভাষাতেই মধ্যবিত্ত শ্রম করছে, সে তো বড় লোকের শ্রম করছে, মানে মানুষকে শোষণ করতে গেলে তো শ্রম করতে হয়, ঠিক আছে, লাইক খাওয়ার হজম করতে গেলে শক্তি লাগে, ঠিক আছে। তো তো যেটা ব্যাপার সেটা হচ্ছে যে কিন্তু এই রাষ্ট্রটাকে দাঁড় করাচ্ছে কারা, মানে মধ্যপ্লেটসে আমি যদি এভাবে ভাবি যে 5 দিন কোনো মধ্যবিত্ত কাজ করবে না, যদিও ব্যারিয়ার গুলো তো স্ট্রং নয়, বাট 5 দিন কোনো মধ্যবিত্ত কাজ করবে না, বা আরেকটা ফেজে না হলে 5 দিন ভারতবর্ষের কোনো বড় লোক কাজ করবে না, উচ্চবিত্ত কাজ করবে না, আর 5 দিন না 2 দিন ভারতবর্ষের কোনো নিম্নবিত্ত কাজ করবে না। কোথায় কোনটা কি হবে আর কি, ঠিক আছে। তো ফলে আর ওইটাই ব্যাপার যে শ্রম, আমি কেন বলছি যে রাষ্ট্রবিহীন শ্রম তৈরি করা, এটা অলরেডি তৈরি করা হয়েছে, গিগ ইকোনমি এই কাজটাই করেছে। এই রিসেন্টলি মাসখানেক আগে সল্ট লেগে একটি ডেলিভারি ম্যান, সে তার গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়, এবং তার বাড়ি লোকেরা এখন মানে তাদের কাছে প্রাত্যহিক গ্রাসাচ্ছাদনের খরচটুকু পর্যন্ত নেই, এবং সেই কোম্পানি যথারীতি তাকে জাস্ট অ্যাবান্ডন করেছে। এখন মানে সেটা একটা কারণ, তার মানে তাহলে তো এনআরসি আর এই এসআই এর সাথে ইন প্রিন্সিপাল কোনো ইয়ে থাকছে না। তাহলে কি এই মানে এই অভিযোগটার মধ্যে বা এই অ্যাকিউজেশনটার মধ্যে কতটা সত্যতা আছে যে ইট ইজ বেসিক্যালি, যেহেতু এনআরসি ডিরেক্টলি এনআরসির নাম করলে পরেই এখন একটা গণহিস্টেরিয়া অলরেডি তৈরি হয়ে আছে, ওই জন্য কেউ এনআরসির নাম খুব একটা করতে পারে না, বিশেষ করে আসামের কেসটার পর, যেখানে 19 লক্ষ লোক বাদ গেছিল এবং তার মধ্যে 12 লক্ষ হিন্দু, ফলে ওই ঘুষপেটিয়া এসবও চলছে না আর কি। তো এইটা কি একটা রাস্তা যে আমি এনআরসির কাজটা এখানে করে ফেলতে পারছি, মানে জাস্ট পরে আমাকে আর অ্যাকচুয়ালি গ্রাউন্ডে গিয়ে আর কাজ করতে হবে না, এটা আরো ভালো রাস্তা, এটা আরো ভালো রাস্তা। তার কারণটা হচ্ছে এটা যে ওখানে তোকে যে এনআরসি কমিটি বসছিল বা যারা ডকুমেন্ট বিয়ে করছিল, তারা এক অর্থে প্রসেসটা সমর্থনযোগ্য সেটা অন্য প্রশ্ন, তারা এক অর্থে অবজেক্টিভলি হিন্দু এবং মুসলিমের ডকুমেন্টগুলোকে দেখছিল। এই জন্য ওই সমস্যাটা হয়ে গেছে, কিন্তু যে তুমি হয়তো বেশি মুসলিমকে বাদ দিতে গেছিলে, কিন্তু ডকুমেন্ট থেকে দেখা যাচ্ছে যে 12 লক্ষ হিন্দু বাদ গেছে, 6 লক্ষ মুসলিম বাদ গেছে, এরকম কিছু একটা। এখানে তুমি চাইলে যে তুমি যখন বুঝতে পারবে যে এই জেলায় মুসলিম পপুলেশন বেশি, তুমি এসআইআর যারা করছে তাদেরকে বলতে পারো যে এদের ডকুমেন্টটা বেশি করে চাও, আর এখানে হিন্দু পপুলেশন বেশি, এদেরকে একটু ছুট তুমি দিতে পারো, ঠিক আছে, এদের ডকুমেন্ট না হলেও চলে। এবং বিএলওর উপর একটা মানে প্রায় কি বলার কেন ডিসকাশন, তাই তো, মানে ওরা আমার মুখ পছন্দ না হলে আমাকে ইয়ে করতে পারে, মানে বেশি চাপ দিতে পারে। এবং এখানে আরেকটা জিনিস বলে রাখা ভালো, যেহেতু এই কেসটা সুপ্রিম কোর্টে গেছে, তার একটা ওয়ান অফ দ্য মেজর, মানে 3 জন মেজর পিটিশনারের মধ্যে একজন হচ্ছে যোগেন্দ্র যাদব, যার কথা সুপ্রিম কোর্ট 8 ঘন্টা ধরে শুনেওছে, ফলে তার কথা যথেষ্ট গুরুত্ব আছে বলে ধরে নেওয়া যেতে পারে। এবং শুনে বলেছে যে এক্সিলেন্ট অ্যানালিসিস, হ্যাঁ শুনে এটাও বলেছে যে এক্সিলেন্ট অ্যানালিসিস, ঠিক আছে। তো সেইখানে দাঁড়িয়ে যেটা ব্যাপার সেটা হচ্ছে যে একমাত্র যোগেন্দ্র যাদবকে আমি দেখেছি এটা প্রথম তুলে আনতে, এখন হয়তো অনেকেই বলছে, সেটা হচ্ছে যে এই যে 65 লাখ লোক বাদ গেছে, এটা তো ঠিক আছে, এটা নিয়ে তো কথা হচ্ছে, কিন্তু এরকম অনেক ক্ষেত্রে যাদের ফর্ম অ্যাকসেপ্টেড হয়েছে, বাট সেখানে একটা ইয়ে ছিল যে নট রেকমেন্ডেড, যেটা ফাইনালি সুপ্রিম কোর্টের পরের রায়টাতে, মানে দুটো রায় এসেছে স্পষ্ট করে বলে দেয়, একটা বিএলও যখন কারো ডকুমেন্ট আপলোড করছে, ফর্মটা পাওয়ার পর, ডকুমেন্ট পাওয়ার পর, তখন তার কাছে একটা অপশন আছে রেকমেন্ডেড অর নট রেকমেন্ডেড, সে যে কোনো একটা চুজ করতে পারে। না, এখনো আছে,
কিসের ভিত্তিতে চুজ করবে এটা কিছু বলা নেই। না না ইসিআই সুপ্রিম কোর্টে বলে দিয়েছে যে ওটা না 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 ইসিআই সুপ্রিম কোর্টে বলেছে যে ওই চয়েসটার কোনো গুরুত্ব নেই, সেটা এখন বলেছে, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু প্রথম থেকে ওটা ছিল, এবং কিসের ভিত্তিতে বিএলও কাউকে রেকমেন্ড করবে বা নট রেকমেন্ড করবে তার কোনো ভিত্তি নেই। ফলে ওই আবার মানে ওই যেটা আমি বলছিলাম যে আমি চাইলে ডি ভোটারের ক্যাটাগরি চলে আসছে যে ভোটার বাট ডাউটফুল, ঠিক আছে, ডাউটফুল, হ্যাঁ হ্যাঁ, মানে ওই আর কি বিএলও ডাউট। তো মানে তুমি একজনের অলমোস্ট ভোটার রাইট, যেটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা রাইট, সেটা কেড়ে নিতে পারছে কে না একজন গ্রাউন্ড লেভেল বিএলও। সে চাইলেই কারো ভোটার রাইট, মানে এতটা দায়িত্ব তার উপর দেওয়া হয়েছে। এবং যদি সে নাও চায়, ধরলাম সে তার কোনো ব্যাড ইন্টেনশন নেই, তাকে বলা হয়েছে 1 মাসে কয়েক লক্ষ লোকেরটা তোমায় করতে হবে, ঠিক আছে। ফলে মানে সব দিক থেকে ওটা প্রবলেমেটিক। এবং যা তুই ইন্টারপ্রিটেশনটা বলছিস হ্যাঁ, মানে ইন্টারপ্রিটেশন বলতে ওই আর কি যে মানে কি কি কারণ দেখানো ছিল। একটা হচ্ছে ভোটার তালিকা ঠিক করবে, ভোটার তালিকা কতটা ভুল সেই রয়েছে তার মধ্যে, সেই এস্টিমেশনটাই ইসিআই এর কাছে খারাপ গন্ডগোলের রয়েছে। তার কারণ হচ্ছে যে মানে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি, মানে ভারতবর্ষের একজন ক্যাবিনেট মিনিস্টার দেখাচ্ছে যে 6খানা লোকসভা কনস্টিটিউয়েন্সিতে এরকম হাজার হাজার ভোটার রয়েছে, যেগুলো ভুয়ো ভোটার বলি বা মানে গন্ডগোলের এন্ট্রি রয়েছে। ভারতবর্ষের এলওপি লিডার অফ অপোজিশন দেখাচ্ছে যে একটা লোকসভা কনস্টিটিউয়েন্সির, একটা বিধানসভা কনস্টিটিউয়েন্সিতে, মানে যেখানে 6-7 লাখ ভোটার আছে, তার মধ্যে 1 লক্ষ ভোটার এবং গন্ডগোলের রয়েছে। এখানেই তো বোধহয় 7 লক্ষ লোকের হিসাব হয়ে গেল। তাহলে আবার ইসিআই কি 7 লক্ষ, গোটা দেশে 7 লক্ষ লোকের হিসাব দেখাচ্ছে নাকি? এটা একটা জিনিস। 2 নম্বর হচ্ছে সে বলছে যে নেপাল, মায়ানমার, মানে মায়ানমার থেকে রোহিঙ্গা, নেপাল, বাংলাদেশ থেকে মুসলমান, এরা প্রচুর ঢুকছে, ঠিক আছে, ঢুকে এসছে বা ইত্যাদি এসছে, তারও কোনো এস্টিমেশন নেই, কোনো স্যাম্পল সার্ভে নেই, কিচ্ছু নেই, ঠিক আছে। মানে এটা হওয়ার পর আমি ঠিক করবো যে কে ঢুকছে, ফলে এটাও খাটছেন, ঠিক আছে। এবং প্রসেসগত সমস্যা তো রয়েছে, এবং সবটা মিলিয়ে যদি দেখি লাস্ট 2-3 বছরের ইলেকশন কমিশনের ইয়েটা যদি দেখি, তাহলে মানে এই সন্দেহ উঠবেই যে এটা কোন চক্রান্তে করা হচ্ছে। এবং এর আঁচটা যদি মানে ওই আর কি মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত, বিশেষত মধ্যবিত্তের সংখ্যা তো খুবই কম, মানে এটা আমাদের ওই আর কি, আমি তো জানি, কিন্তু অনেকেই জানে হয়তো, কিন্তু বেশিরভাগ লোকই মোস্ট প্রবাবলি জানে না যে ভারতবর্ষের মধ্যবিত্তের ডেফিনেশনটা ঠিক কি, মানে কাকে ঠিক মধ্যবিত্ত বলা হয়। আমরা যে সার্কেলে ঘোরাফেরা করি তারা নিজেদেরকে মধ্যবিত্ত বলে আইডেন্টিফাই করে, বাট তাদের বেশিরভাগটাই আসলে মধ্যবিত্ত নয়, মানে তারা ভারতের টপ 10% এর মধ্যে আসে। হ্যাঁ, তো অর্থনীতিক্যালি, হ্যাঁ, তো অর্থনীতিক্যালি তো সেইখানে দাঁড়িয়ে পুরোটাই হচ্ছে যে গরিব মানুষকে আরো বেশি গরিব মানুষের উপর থেকে ছাদটা তুলে নেওয়া। এবার এখন প্রশ্ন আসতে পারে যে এটা তুলে কি লাভ হবে? এটা তুলে সিম্পল লাভ হচ্ছে যে আমি একটা মানে ঠিক যে কারণে জাতিভেদ প্রথাও তৈরি করা হয়েছিল ইতিহাসে, এখানেও ব্যাপারটা খানিক তাই, যে তুমি ভাই মানে আমি পায়খানা করব, তুমি পায়খানাটা আমার মাথায় করে নিয়ে, তোমার মাথায় করে নিয়ে পরিষ্কার করবে। এর জন্য আমি তোমাকে মানে এটাকে আমি রেকগনাইজ করছি না। এটা হতেই পারে যে আমি একটা কাজ করছি, তুমি আর একটা কাজ করছো, এবং একে অপরকে আমরা সাস্টেন করতে সাহায্য করছি, এটা নয়। কিন্তু এটা পরে তুমি ইমারত করবে, তুমি আমার রেস্টুরেন্টে কাজ করবে, কিন্তু তোমার কোনো দেশ নেই, তোমার কোনো রাষ্ট্র নেই, তুমি সেলফ আছো, ঠিক আছে। এটা শুধুমাত্র এই মানে যেটাকে স্লেভ ইকোনমি বলা হয়, টিপিক্যালি স্লেভ ইকোনমি, একদম। হ্যাঁ, এবং ওই আর কি মানে খানিকটা ওই জটিল কথায় যদি যাই, তাহলে মানে নব্য ফ্যাসিবাদ এটাই করে। মানে ফ্যাসিবাদ যে সময় এসছিল, সেই সময় তো তোর মানে কি বলবো, হাসিস কেন যায় না, বাট ফ্যাসিবাদ যখন এসছিল তখন সে অনেক বেশি সামরিক ছিল, মানে একদম লাঠি দিয়েই আমি কন্ট্রোল করব। এখনকার আজকের দিনে দাঁড়িয়ে ফ্যাসিবাদ নিজেকে মোল্ড করে নিয়েছে এমন একটা জায়গাতে, যেখানে সে অনেক বেশি সিস্টেমিক এবং এই বুদ্ধিগুলো সে লাগায়, ঠিক আছে। এটা কিন্তু মানে ছেলে খেলা নয়, মানে যেটা করা হচ্ছে, যেটা আমরা ধরতে পাচ্ছি, সেটা যে যদি আমি তাও একটা রাখছি যে যদি সত্যিই করা হয়ে থাকে, এটা একটা মস্তিষ্কের কাজ হতে পারে না, এবং এটাকে কালেকটিভ এফেক্ট, মানে লিটারালি ওকে একটা সাজাতে হয়েছে
প্রবলেমগুলো আইডেন্টিফাই করতে হয়েছে, সেগুলোকে রিজলভ করার বুদ্ধি খুঁজতে হয়েছে, পাইলট প্রজেক্ট করতে হয়েছে, সেখান থেকে অ্যাসেসমেন্ট নিয়ে বড় জায়গায় গিয়ে করার চেষ্টা করতে হয়েছে, এবং কতগুলো দিক থেকে ওখানে আইন আনা, ওখানে কমিটিতে চেঞ্জ করা, অল সর্টস অফ থিং করতে হয়েছে। তো প্রশ্নটা আবার সেখানেই উঠে এবং পুরোটাই গোপনীয়তা তাহলে সহিত। হ্যাঁ, পুরোটাই গোপনীয়তার সহিত। ঠিক আছে, তাহলে আমরা ঠিক কোন দিকে যাচ্ছি, এবং মানে যাচ্ছি আর বলবো না, এবং সব থেকে যেটা আমার মনে হয় যে চাঞ্চল্যকর এবং মজার, যে এইটার ফলে দেশ জুড়ে সেমন কোনো রিয়াকশন হচ্ছে না। যেমন না যে একেবারে মানুষ পাগল হয়ে গেছে, হ্যাঁ এতগুলো লোকের ভোটের নাম কেটে দেওয়া হচ্ছে, বা এতগুলো লোককে ভোটে যুক্ত করে ভোটে যেতে হচ্ছে, অলমোস্ট কিছু নেই। মানে তার থেকে বেশি প্রতিরোধ বলে হচ্ছে সুপ্রিম কোর্টের কুকুরের রায়টাতে, যে আমরা যাচ্ছি না, কিন্তু মানে এই মানুষগুলো আবার কোন মানুষ আমাকে একটু ইয়ে করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। কারণ প্যানিক আছে, প্যানিক তাদের মধ্যে আছে যাদের ভয়েস আমরা শুনতে পাই না বা শুনতে চাই না। প্যানিক নেই তা না, এই তো ইন্ডিয়ান প্যানিক না, প্যানিক আছে, দেখ আছে, আমি অস্বীকার করছি না, কিন্তু প্যানিকটা ওই দেখ তুই যাদের কথা বলছিস তাদের ক্ষেত্রে কিন্তু তাদের জীবনটাই এরকম যে তার নামটা যদি উঠে যায়, মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দেখিস যে 7-8 কোটি মানুষের মধ্যে থেকে তার 70 লক্ষ মানুষকে বাদ দেওয়া হচ্ছে, লেটস সে এখনো আরো বাদ পড়বে অবশ্যই, যখন ডকুমেন্ট চাওয়া হবে তখন অনেকে ডকুমেন্ট দিতে পারবে। তো সেই সংখ্যাটা তো কম, বাদ পড়া লোকের সংখ্যা কম, যারা আছে তাদের সংখ্যা বেশি। তুই যেই পর্যায়ে মানুষের কথা বলছিস তাদের অর্থনৈতিক পরিস্থিতি এরকমই, যেভাবেই আমার নামটা উঠে গেলেই হবে, আমার নামটা তো উঠে গেছে, তো বেশিরভাগ লোকের নাম উঠে গেছে, কম ভাগ লোকের নাম ওঠেনি যদি সংখ্যাগত ভাবে দেখি, ঠিক আছে। ফলে সেইখানে কিন্তু মানে আমি বলবো না যে প্যানিক আছে, কিন্তু আবার এমন না যে হ্যাঁ বাবা আমারটা তো উঠে গেছে তাহলে ঠিক আছে। মানে এটা বিহারের কথা বলছিস, কিন্তু যেখানে এখনো হয়নি, যেখানে হয়নি সেখানে তো অবশ্যই একটা মারাত্মক কানেক্ট হয়েছে। হ্যাঁ, তো এগেইন মানে এবার ওই আর কি, যেদিন রাহুল গান্ধী প্রেস কনফারেন্স হলো তার পরের দিনের খবরের কাগজগুলো, এবং এটা 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 বলে নেওয়া দরকার যে আরটিআই করে, ওয়াইআরই বোধহয় আরটিআই করেছিল, যে জানা গেছে যে ইলেকশন কমিশনে এটা কিন্তু সারা দেশ জুড়েই করারই প্ল্যান। হ্যাঁ, এবং এবং মানে ইলেকশন কমিশনের ওই প্রেস কনফারেন্সটা তো ইলেকশন কমিশন বলছো যে আমরা পশ্চিমবঙ্গে করবো, কবে করবো বলছে না, ঠিক আছে, মানে অদ্ভুত। মানে মানে প্রথম কথা, এটা নিয়ে আমরা কথা বললাম না, বাট এটা বিহারের ইলেকশনের আগে দিয়ে তাই বলছিস তো? হ্যাঁ হ্যাঁ, মানে বিহারের ইলেকশনের জাস্ট আগে এটা করা হচ্ছে, জাস্টটাকে মানে জাস্টটাকে লিটারালি 3 মাসের একটা উইন্ডো, ঠিক আছে। তো মানে এখানে গুরুত্বপূর্ণ, যেখানে ইলেকশন কমিশনের নিয়ম বলে যে বছর নির্বাচন হবে সে বছর কোনো ইন্টেন্সিভ রিভিউ করা যাবে না। হ্যাঁ, তো যেখানে মানে ওই এখানে একটা যোগেন্দ্র যাদব খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে, সম্ভবত প্রণঞ্জয় ঠাকুর তার একটা ইন্টারভিউতে, যে যদি আমি ধরেও নিই যে 65 লাখের মধ্যে মানে একটা পোর্শন আছে যাদেরকে ভুলভাবে বাদ দেওয়া হয়েছে, এবং তারা পরবর্তীকালে আধার, যেহেতু সুপ্রিম কোর্ট আধারটাকে অ্যালাউ করেছে, আধার দেখিয়ে চলে আসতে পারবে। মানে এটাও একটা, মানে আমি জানি না ঠিক সুপ্রিম কোর্ট মানে ওই আর কি, যে কোর্টও যে খুব আখেরে এই ব্যবস্থারই একটা ধরা ধরে আছে, সেটা মানে আরো বেশি বেশি করে প্রমাণ হয়ে যায় এইখানে, যে মানে এই যে কি করে হতে পারে 11টা ডকুমেন্ট আছে, তুমি 11টা ডকুমেন্টে একটাও যদি দিতে না পারো তোমার নাম বাদ যাবে, দেন তুমি আধার কার্ড দেখাবে, তোমাকে আমি নিয়ে নেবো। তাহলে তুমি 12 নম্বর ডকুমেন্টে না, ওই জন্য দেখবি রবীন্দ্রনাথ অনেকগুলো ইন্টারভিউতে বলেছে যে এইটা এখনো ঠিক ক্লিয়ার নয় যে আধারটা কি শুধুমাত্র যারা বাদ গেছে তাদের জন্যই অ্যাপ্লিকেবল, নাকি যাদের নাম আছে তারাও আধার দিলে তাদের নামটা থাকবে। এটা নিয়ে একটু ক্ল্যারিটির অভাব রয়েছে, এটা প্রশান্ত বলছি, রবীন্দ্র যাদব অনেকগুলো জায়গায় ইন্টারভিউতেও বলছে, এইটা একটু গন্ডগোলের। এবং এখানে একটা জিনিস বলা খুব দরকার, যে বলেছিলাম যে দুটো প্রশ্ন নিয়ে যারা কোর্টে কেস করেছে তারা দুটো প্রশ্ন নিয়ে মূলত পিটিশন করেছে। একটা হচ্ছে ইলেকশন কমিশন এইটা আদৌ করতে পারে কি এসআইআর এর মতো একটা জিনিস, সেইটা নিয়ে কিন্তু এখনো কোর্টের কোনো ডিসিশন আসেনি, কেসটা এখনো চলছে। আপাতত কোর্ট যেটা বলেছে যে বিহারের প্রসেস চলছে, যেখানে ডকুমেন্ট নিয়ে একটা মারামারি চলছে, তাই আধারটাকেও অ্যাকসেপ্ট করতে হবে। কিন্তু কোর্ট বলেছে যে সুপ্রিম কোর্টের এখতিয়ার আছে রিভিশন করা, সুপ্রিম কোর্টে না ইলেকশন কমিশন, না মানে সরি ইলেকশন কমিশন, হ্যাঁ না এরকম কিন্তু বলেনি যতদূর আমার মনে করছে, মানে ওইটা এখনো না প্রথম দিনের রায়টাতে, মানে পরপর দুটো রায় আসছে, মানে দুদিনের, না বুঝতে পেরেছি মানে আমি স্টিল সেটা প্রথম পয়েন্টটাই কিন্তু এটা ছিল যে সুপ্রিম কোর্ট এইটা মানে এই ধরনের রিভিশন করতে পারে,
এবার সুপ্রিম কোর্ট এখন ইলেকশন প্রশ্নটা কমিশন যেটা হবে যে এই ধরনটাকে ডিফাইন করতে হবে, সেইটা কি এটার সাথে মিলছে, মানে এক্স্যাক্টলি যেটা হচ্ছে সেটা কি করতে পারে ইসিআই, প্রশ্নটা ওখানে আসবে। হ্যাঁ, সেটা কি কোন কোন লাইনে আসবে, সিম্পল ব্যাপার যে এই যে এটা দিয়ে এটা সাকসেসফুলি করা হলে যে মানুষের নাগরিকত্বটা আইডেন্টিফাই হয়ে যাচ্ছে, ইসিআই এর হাতে কোনো ক্ষমতা নেই মানুষের নাগরিকত্ব ডিফাইন করা, তাহলে ইসিআই তো ইন প্রিন্সিপাল মানুষের নাগরিকত্ব ডিফাইন করে ফেলছে, তাহলে কি এটা ঠিক সেই ডিভিশন যে ডিভিশনের কথা বলা হচ্ছে? এই প্রশ্নে আসবে, কিন্তু যদি মানে বাট সেই টেকনিক্যালিটি গুলো ছাড়লে পরে রিভিশন করার একটা কিন্তু পেয়েছে যে আছে। সো এটাই ব্যাপার। এবার এখান থেকে প্রশ্ন হচ্ছে যে মানে কোন দিকে এগোচ্ছে ওভারঅল রেসপন্সটা, মানে কিছু না হয়েও তো কিছু হয়েছে, সেটা রাহুল গান্ধী, তেজস্বী যাদবের কিছু হয়েছে ঠিকই, কিন্তু ওই মানে এটাই তো যে কোনো রকম ডেমোক্রেসি যেটা কেবলমাত্র ইলেকশনের উপর দাঁড়িয়ে আছে। মানে তুই ভাব না যে এরপরে যদি বিহারের এই নির্বাচনে রাহুল গান্ধী এবং অপোজিশন যারা আছে তারা হেরে যায়, তাহলে কি তোর মনে হয় ইস্যুটাকে, আমার ধারণা তারা অ্যাবান্ডন করতে বাধ্য হয়, কারণ তাদেরকেও ভোটে জিততে হয় ফাইনালি, এবং ডিসকোর্সের থেকে অনেকটাই এটা মুছে যাবে। কিন্তু এটা যে একটা কত মারাত্মক জিনিস, কারণ যখনই তুই ডেমোক্রেসিটাকে কেবলমাত্র ইলেকশনে রিডিউস করে দিবি, যে ভোটে যেটা মানে নির্বাচন হচ্ছে এবং ভোটে কেউ জিতছে, তার মানে ডেমোক্রেসি মানে আছে। ওই জন্যই এই 3 মাসের পিরিয়ডটা ইম্পর্টেন্ট, এবং এই দুটো নির্বাচন বিশেষ করে বিহার এবং পশ্চিমবঙ্গ, এই দুটো নির্বাচনই খুব গুরুত্বপূর্ণ, যে এই ইস্যুটা থেকে যদি মানে এই ইস্যুটাকে যদি ইলেকটোরাল ইস্যু হিসাবে এস্টাবলিশ না করা যায়, তাহলে মানে এটা তো যাবেই, এবং এরপরে আরো কি কি আসতে চলেছে সেটা। মানে এখানে আমার একটা জিনিস মনে হয়, আমি জানি না সেটা কতটা সত্যি, আমি খুব খুব ফ্যাকচুয়ালি এটাকে ডিফেন্ড করতে হয়তো পারবো না, বাট আমার মনে হয় যে বিজেপি বা আরএসএস প্রায় 100 বছরের প্রজেক্ট, এবং আজকে তারা এতদিন ধরে ক্ষমতা এনজয় করছে, বিশেষ করে 2019-এর রেজাল্টটা বিজেপি কোথাও গিয়ে এখন বুঝতে পারছে যে মানে দুটো জিনিস, একটা জিনিস হচ্ছে যে তাদের অনেক কিছু করার ছিল, কিন্তু সেইটা তারা মানে ওই আর কি আমাদের পডকাস্ট সেট আপ করার মতন ডেডলাইনের অনেকটা পিছনে চলছে, ঠিক আছে, মানে তাদের পিকটা তারা হয়তো মিস করে গেছে, এর পরে পিকটাকে বজায় রাখার জন্য যা করার দরকার ছিল সেটা তারা করে উঠতে পারি। সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় যে মানে বিজেপি যে ক্ষমতা এনজয় করেছে, যে পাবলিক পারসেপশন এনজয় করেছে, সেটা বোধহয় মানে পৃথিবীর অন্য অনেক দেশও যদি করতো, টাইমের রেসপেক্টে বল এবং মেজরিটির রেসপেক্টে বল, একটা সুন্দর সাজানো গোছানো ডিক্টেটরশিপ দাঁড় করিয়ে দেওয়ার চিত্র বোধহয় দেশটা মানে ইন্ডিয়া বলেই এইটা এখনো অব্দি মানে বিজেপি সাকসেসফুলি দাঁড় করিয়ে উঠতে পারে। বাট আমি জানি না অ্যাকচুয়ালি ইয়ে করা মুশকিল, বাট ওই আর কি যে সবকিছু ছড়িয়ে দিলে পরেও কিছু চেকস, কিছু অর্গানাইজেশন, পলিটিক্যাল ফোর্স, মানে সেই জন্যই দেখ না যে এই ইলেকশন মানে বারবার করে তুই যেটা বলছিস আমি অনেকটা বেশিরভাগটাই এগ্রি করছি, সেই জন্যই দেখ না যে লাস্ট ইলেকট্রাল বন্ডের ইস্যুটা, ইলেকশন কমিশন কিভাবে নির্বাচিত হবে তার ইস্যুটা, ইলেকশন কমিশনের বিরুদ্ধে কোনো এফআইআর করা যাবে না, এসআইআর, ক্রমাগত ভারতের ইলেকশন প্রসেসটাতে একটা অ্যাটাক করার চেষ্টা করা হচ্ছে, যে এইটাকে হয় পয়সার দিকে ঝোঁকাও, আর নয় অ্যাকাউন্টেবিলিটি কমাও, কারোর কোনো দায়িত্ব থাকবে না, কারোর কোনো দায়িত্ব নিতে হবে না যদি কোনো ভুলও করে, বা গরিব মানুষদের হটাও, সেটা পুরোটাই একটা দক্ষিণপন্থী প্রজেক্ট, যে এটাকে আরো একটা ফ্যাসিজমের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তো সবগুলো দিক এটাই, ইলেকট্রাল বন্ডের ইস্যুটাও এটাও মানে ওটা কোনোভাবে আটকে দেওয়া গেছে একটা সময় বাদে, যদিও একটা সময়টা অনেক দেরি সময়, এটাও জানি না আটকানো যাবে কি যাবে না, কিন্তু দেখ এই জন্যই মানে যোগেন্দ্র যাদবের মতো লোক তো তারা তো মানে তারা ইলেকশন নিয়ে তো খুব বদার নয়, অন্তত কংগ্রেসের মতো বদার নয়, রাহুল গান্ধীর মতো বদার নয়, তো ওই জন্য কিন্তু ওরা ভীষণভাবে চেষ্টা করছে যাতে শেষমেশ সুপ্রিম কোর্ট এই রায়টা দেয় যে এই ধরনের এক্সারসাইজ করা যাবে না। মানে বিহারের ক্ষেত্রে এই জন্য বারবার করে যোগেন্দ্র যাদব বলছে যে আমরা এটা চাইছি না যে বিহারের ক্ষেত্রে কিছু কনসেশন দিয়ে ব্যাপারটা হয়ে যায়, ঠিক আছে, কারণ যে কনসেশন গুলো বিহারে দেওয়া হচ্ছে সেগুলো তোমরা জায়গায় দেওয়া হবে না, তখন মুশকিল হবে, ফলে আমরা চাইছি প্রসেসটাকেই বন্ধ করা, ঠিক আছে, কিন্তু ওটাই বলছি যে এই প্রসেসটা বন্ধ তুই করে দিবি, তারপর অন্য কিছু একটা আসবে, মানে এই কনস্ট্যান্ট হামলাটা ইলেকশন প্রসেসটার উপরে, হয় সেটাকে টাকা দিয়ে ইনফ্লুয়েন্স করা, নয় যাদের টাকা নেই তাদেরকে হাঁটানো, তারা ভোট দিতে না পারবে, এটা কনস্ট্যান্ট চলবে, এবং মানে বিকজ এটা ছাড়া খুব মুশকিল ভারতের মধ্যে একটা দেশে যেখানে অধিকাংশ মানুষ গরিব, তাদেরকে শুধুমাত্র প্রপাগান্ডা দিয়ে কতদিন
মানে কতদিন ইয়ে করতে পারবি, তোকে ওই জায়গাটা ফেলে দেবে। এবং এই ইলিউশনটাকে আমি জানি না, মানে আমি খুব মানে গ্রাউন্ড রিড করতে পারি এরকম বলছি না, অবশ্যই পারি না, মানে বলছি না, মানে উল্টোটাই বলছি, ঠিক আছে। তো বাট আমি রিসেন্টলি দেখতে পাচ্ছি লাস্ট 4-5 মাস ধরে আমি এটা খুব খেয়াল করেছি যে আমাদের বন্ধু বান্ধব বা এরকম মানে যারা পলিটিক্যালি কথা তো বলেই না, তারাও সরকার সম্পর্কে একটা ভীষণ বিরূপ মত পোষণ করছে, ঠিক আছে। মানে বহু ক্ষেত্রে তারা দেখছি যে, এবং তারা মানে ওই আর কি, যে যেহেতু তাদের পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং, যেহেতু তার পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং খুব একটা ইন্টারেস্টেডও নয়, ফলে তারা ওটাকে ক্ষোভ হিসাবে নিচ্ছে এবং গালাগাল দিচ্ছে বা ইয়ে করছে, ঠিক আছে। এবং মোদ্দা কথা আমি ওটা বলার চেষ্টা করছি যে ওই যে ম্যাজিকটা ওটা কিন্তু কমে গেছে 2024-এর পর। কি মোদি সেই ইমেজটা আমরা দেখতে পাই আর পাবলিক না, সেটা হয়েছে ওই কারণেই না, সেটা হয়েছে ওই কারণেই কারণ 24-এ ইলেকশনের নির্বাচনের রেজাল্টটা, মানে তুই ভাব না যে তুই কি আজ থেকে 8 বছর আগে ভাবতে পারতি যে বিজেপির মধ্যে থেকে বিরুদ্ধ স্বর উঠে আসছে, বিজেপির মধ্যে একটাই স্বর থাকে এবং সেটা ওই 1.5 জন মানুষের স্বর, ঠিক আছে। কিন্তু এখন বিজেপির মধ্যেও বিরুদ্ধ স্বর শোনা যাচ্ছে। অপোজিশনের ন্যারেটিভটাও যদি মেইন স্ট্রিম মিডিয়া নাও হয়, সেটা সোশ্যাল মিডিয়া বা অন্যান্য জায়গায় খানি থই পাচ্ছে, জল পাচ্ছে, এবং মানুষের মধ্যে বিরক্তিটা বেরিয়েছে, মানে যে স্ট্রং হোল্ডটা বিজেপির ছিল। এবং না মেইন স্ট্রিম মিডিয়াও কিন্তু নালিফাই হচ্ছে। মেইন স্ট্রিম মিডিয়ার রিচ এখনো টেকনিক্যালি অনেক বেশি, কিন্তু মেইন স্ট্রিম মিডিয়াও কিন্তু নালিফাই হচ্ছে। মানে আমি যদি আমরা যদি বাংলার লোক, ফলে বাংলার ক্ষেত্রে যদি বলি যে প্রায় খুব কম লোককে আমি দেখেছি যে তারা আমাদের এই যে 5-7টা মেইন স্ট্রিম মিডিয়া আছে তাদের কোনোটার সম্পর্কে খুব ভালো ইয়ে রাখে আর কি, ঠিক আছে। হ্যাঁ, তো ফলে এখন মিডিয়াটাও কিন্তু ওইদিকে শিফট করছে যে ডিজিটাল মিডিয়ার দিকে, এবং সেখানে যাই হোক, তো সেটা ব্যাপার না। তাহলে আমি জানি না, মানে সেই তুই ওটা বললি বলে যে ভারতবর্ষের মতো দেশে একটা প্রোপাগেন্ডাকেও সাস্টেন করা খানিকটা মুশকিল। কারণ মানে ওই আর কি, আমি যেটুকু জিও পলিটিক্স পড়েছি, মানে জিও পলিটিক্স এবং জিও পলিটিক্সের ইতিহাস পড়ে দেখেছি, আমি মানে বেশ শিওর ইউরোপের কোনো দেশ হলে পরে ব্রাজিল বা আমেরিকা হোমোজিনিয়াস না, ব্যাপারটা অনেক হোমোজিনিয়াস। হ্যাঁ অনেক হোমোজিনিয়াস, ঠিক আছে। এবার এইটা বোধহয় বিজেপিও খানিকটা এখন বুঝতে পেরেছে যে এটা ঠিক করে আর চলছে না, ঠিক আছে। এবং এখানে প্রশ্নটা আরো আসে, যেটা রাহুল গান্ধী প্রেস কনফারেন্সও বলেছে যে 25টা সিটে জিতে প্রধানমন্ত্রী আছে এখন, ঠিক আছে। তাহলে কি সেটা আদৌ মানে আদৌ কি সে 25টায় সে জিতেছে নাকি জাস্ট একটা হাওয়ার মধ্যে রয়েছি আমরা। ফলে জানি না, মানে জনতার ক্ষোভ আছে বোঝা যাচ্ছে, কিন্তু দুটো জিনিস, মানে আমরা তো বুঝতে পারবো না সেই ক্ষোভ আদৌ রিফিউট হয় কিনা, ঠিক আছে, ভোট বাক্সে পড়ে কিনা, নাকি ভোট বাক্সে হয়তো পড়ছে, তার মাঝখানে অনেক কিছু, মানে ভোট বাক্সে যাতে না পড়ে তার জন্য একটা ইনঅর্গানিক রাস্তা করা আছে, ঠিক আছে। এই জন্য মানে এখানে মানে আমরা আলোচনার শেষ দিকে চলে এসেছি। আমি এখানে একটা প্রশ্ন তোকে করবো, যে প্রশ্নটা দিয়ে আমরা ফাইনালি হয়তো শেষের দিকে যাবো। সেটা হচ্ছে যে ধর আমি একটা মানুষ, মধ্যবিত্ত মানুষ, যারাই ন্যারেটিভটাকে মূলত কন্ট্রোল করে, যারা পিপলটাকে মূলত বেশিরভাগ ক্ষেত্রে লাউড, যার ডকুমেন্ট আছে সব, ঠিক আছে, যার এই চিন্তাটা নেই, যে বলারই না, যে যথেষ্ট প্রিভিলেজ ক্লাস, তারও কেন এই ঝোঁকগুলো দেখে মানে তাকেও কি চিন্তিত হতে হবে? যদি হতে হয়, কেন হতে হবে? যদি ব্যক্তিগত দিক থেকেই দেখি যে আমার সমাজের বিরাট বদল হয়েছে, ওটা আমি সমাজ নিয়ে ইন্টারেস্টেড নেই, আমার খেয়ে পরে বাঁচলে হয়, আমার ডকুমেন্ট আছে, আমি এসব নিয়ে ভাবতে চাই, মানে তার জন্য বিপদটা কোথায় আছে কি আদৌ? এই প্রশ্নটা অনেকগুলো দিক আছে। মানে প্রথম দিক হচ্ছে যে একটা রাষ্ট্রে তাদের সত্যিই ভাবার কথাও নয়, যারা রাষ্ট্রের এই মুহূর্তে যে শক্তিটা রাষ্ট্র চালাচ্ছে, সে নিজেকে সেই শক্তির সাথে অ্যালাইন করতে পারছে না, যে অ্যালাইনড অলরেডি, মানে যে ওই দলের মধ্যে পড়ে, যে ওটাকে চালাচ্ছে, ঠিক আছে, তার সত্যি ভাবার কথাও না, ঠিক আছে। মানে সেই পপুলেশনটা ভাববেও না কোনো। ওই রবীন্দ্রনাথের ভাষায় দেশ অ্যাকচুয়ালি যাদের মা, ঠিক আছে। কিন্তু তা ব্যতীত আমি যদি ভাবি যে আমি অ্যালাইন হয়ে যাব ওখানে, আজকে আমার অ্যালাইনমেন্টটা ওদের দরকার, ওদের ন্যারেটিভটাকে আরো বেশি শক্তিশালী করতে, কালকে এটা দরকার থাকবে না, ঠিক আছে।
সেফার এক্সাম্পল, আমি যদি একদম হার্ড কোড ডেটা বা তথ্য নিতে বলি, যে আজকে এসআইআর এর জন্য 11টা ডকুমেন্ট বলেছে, এই 11টা ডকুমেন্টের মধ্যে মানে যতগুলো আমার বা তোর থাকার কথা সবগুলোই আছে। বার্থ সার্টিফিকেট আছে, পাসপোর্ট আছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করেছি, আচ্ছা সরকারি জায়গায় কাজ করিনি ফলে ওটা নেই, দরকারও নেই, ঠিক আছে। জেলা ম্যাজিস্ট্রেট 11টার মধ্যে একটাই ফলে আমি ওটাই দেখানোর চেষ্টা করছি যে 11টার মধ্যে যদি আমাদের 6টা অ্যাপ্লিকেবল হয়, 6টাই আমাদের আছে, ঠিক আছে। ফলে ওদিক দিয়ে দেখার চিন্তা নেই, কিন্তু এটার এক্সটেনশনটা যে মূল জায়গাটা যদি এইটা হয় যে আমি নাগরিকত্ব প্রমাণের দিকে যাচ্ছি আর কি, তাহলে কালকে সত্যি এটাকে মানে দুভাবে করা যেতে পারে যে এসআইআর সাকসেসফুলি হয়ে গেল গোটা দেশে, না এবার সে এসআইআর থেকে আমি টুক করে ওখানে ম্যাপ করে দেবো। এখন এই ম্যাপটা করা এমনি যাবে না, এই ম্যাপটা করার সময় মাঝখানে একটা ট্রান্সফর্মার বসাতে হবে, উইচ ইজ বেসিক্যালি নাগরিকত্ব আইন যেটা আছে, ঠিক আছে। নাগরিকত্ব আইনটা ওরকম মজাদার। নাগরিকত্ব আইন একটা বোধহয় ওই 50-50 দিকে এসেছিল, তারপরে 1987, তারপরে 2003। নাগরিকত্ব আইনের মানে যেটা লাস্ট এডিশন আর কি, মানে আজকের দিনে কাউকে যদি লিটারালি ভারতবর্ষের নাগরিকত্ব প্রমাণ করতে হয় তাহলে কি করতে হবে, ঠিক আছে, এটা বোঝাটা খুব দরকারি। প্রথম ব্যাপার হচ্ছে যে একটা সময় ছিল যে ভারতের মাটিতে জন্মানো যে কেউ, মানে ইভেন ভারতের উপর দিয়ে একটা প্লেন যাচ্ছে, প্লেনে একটি সন্তান প্রসব হলো, সে ভারতবর্ষের নাগরিক বাই ডিফল্ট, ঠিক আছে। এটা প্রথম 1987 চেঞ্জ হয়। তারপরে 2002-03 যেটা হলো, তারপরে আলটিমেটলি এখন যেটা দাঁড়িয়েছে সেটা কি, সেটা হচ্ছে যে 1 জুলাই 1987 আগে যারা জন্মেছে তারা বাই ডিফল্ট ভারতবর্ষের নাগরিক, ঠিক আছে। 1 জুলাই 1987 পরে মানে আগে যারা জন্মেছে কিন্তু 2002 লিস্টে যাদের নাম নেই, ঠিক আছে, 2002 কোনো ভোটার লিস্টে বা কিছুতে নেই, তাদের সেরফ জন্ম শংসাপত্র দিলে পরেই হয়ে যায়, ঠিক আছে। বাট 1 জুলাইয়ের পর 1987 থেকে শুরু করে 2002 এদের মধ্যে যাদের জন্ম, তাদেরকে বাবা বা মা কারো একটা বার্থ সার্টিফিকেট দিতে হবে, ঠিক আছে। এবার 1987 থেকে 2002 মধ্যে যাদের জন্ম, তাদের বাবা মা কোন সালে জন্মেছে এবং তাদের বার্থ সার্টিফিকেট এটা কতটা পাওয়া সম্ভব গেল, আমরা এই ক্যাটাগরিতেও পড়ি না, ঠিক আছে, আমরা পড়ি পরের ক্যাটাগরিতে, ঠিক আছে। যে 2000 মানে 2 পর যারা জন্মেছে, আমরা 2002 পরে জন্মাইনি, 4-5 বছর আগে জন্মেছি, বাট ওই রেঞ্জের মধ্যে যদি পড়ি, তাদেরকে বাবা মা উভয়েরই জন্ম শংসাপত্র দিতে হবে, ঠিক আছে। তো এগেইন ফলে এইটা যখন হবে তখন পুরো বার্ডেনটা কিন্তু আমার ওপরেও পড়বে। আর যখন একটা রাষ্ট্র ভালো মানে আমাদের কাছে খুব কম সময় আছে, আমি এখানে খালি গুরুত্বপূর্ণ যে তুই প্রশ্নটা করলি, যে আমিও টার্মটা একবার ব্যবহার করলাম পুঁজিবাদ, ঠিক আছে। এটাকে একটু সহজ করে বোঝা যায়, মানে এই টার্মগুলোর ভারী কি এতটাই যে আমরা দরকারি টার্ম কিন্তু বুঝে উঠতে পারি, যে এই যে কিছুক্ষণ আগে আমরা বললাম যে রাষ্ট্রবিহীন নাগরিক তৈরি করার চেষ্টা করা হচ্ছে, এই কথাগুলোর মানে কি ইন প্রিন্সিপাল দেখলে পরে কোনো মানে দাঁড়াচ্ছে না বোধ হয়, যে কি কথাবার্তা বলছে এসব, মানে ফ্রম থাকবে তার পেছনে রাষ্ট্রের ব্যাকিং থাকবে, কি বাজে কথা। সোজা কথা হচ্ছে যে মানুষ মানে পৃথিবীর রিসোর্স কনস্ট্যান্ট, এটা চেঞ্জ হচ্ছে না, একমাত্র একটা রিসোর্স ছাড়া, হুইচ ইজ হিউম্যান রিসোর্স। এগেন হিউম্যান রিসোর্সকে চলতে গেলে পরে যে রিসোর্স গুলো লাগে সেগুলো আবার ফিক্সড, জল পানি খাদ্য বাসস্থান। এবার সেখানে দাঁড়িয়ে একদল লোক যারা মনে করে পৃথিবীর সম্পদের উপর সেফ আমারই অধিকার থাকবে এবং আমি থাকবো, এই আমিটা কোথাও মানে শেষ হবে না, আমিটা প্রথমে থাকবে মানে 100 জন লোক থাকলে তার মধ্যে 10 জন বলবে আমারই থাকবে, সেই 10 জন থেকে আস্তে আস্তে 2 জন 1 জন, এই করতে করতে এর কোনো শেষ নেই। এখান থেকে দুটো ডিফারেন্ট ঘরানা, মানে একদম লজিক্যালি ভাবলে বোঝা যায় দুটো ডিফারেন্ট দিকের জন্ম, ঠিক আছে। ভিডিও আটকে যাচ্ছে কেন? তো ভিডিওটা আটকে আসছে। হ্যাঁ যাই হোক, তো সেটা হচ্ছে যে দুটো, একটা হচ্ছে যে তোর সিম্পলি যদি ভাবি যে আমি একটা জায়গায় 1000 জন লোক আছে, তো 1000 জন লোক আছে, তো 1000 জনের জন্য 1000 খানা জুতো তৈরি করার দরকার আছে, তো আমি জুতো তৈরি করছিলাম। এবার আমি কি করলাম, যে যারা জুতো তৈরি করছিল তাদেরকে আমি শোষণ করা শুরু করলাম, তাদেরকে আমি বললাম যে 24 ঘন্টার মধ্যে 4 ঘন্টা ঘুমানোর সময় পাবে, 20 ঘন্টা তুমি জুতো বানাবে। এইটা যখনই আমি করব, প্রথম কথা হচ্ছে আমি অনেক জুতো বানাতে পারবো, কিন্তু ম্যাথমেটিক্যালি যেটা সত্যি সেটা হচ্ছে যে আমার দরকার 1000টা জুতো, আমি বানিয়ে ফেলেছি 20,000টা জুতো, আমি 19,000টা জুতো কি করবো? এই 19,000টা অ্যাডিডাসের 13,000 টাকা 14,000 টাকার জুতো যদি আমার ঘরের কোনায় পড়ে থাকে, আমি সারা জীবনে পড়তে পারবো যতগুলো জুতো, তার 10 গুণ জুতো যদি পড়ে থাকে তাহলে তার কোনো ভ্যালু নেই লিটারেলি। তার মানে এদের ভ্যালু জেনারেট করতে হবে।
এদের ভ্যালু জেনারেট করার জন্য কি দরকার, এদের এগুলো এরা যারা যারা এটা কিনতে পারে তাদের কাছে পৌঁছে দেবে, অর্থাৎ আমাকে মার্কেটটাকে বৃদ্ধি করতে হবে। এই প্রয়োজনীয়তা থেকেই একটা পাওয়ার তার নিজের টেরিটরি ভেদ করে সে অন্য টেরিটরিতে যায়। এই জন্যই ব্রিটিশরা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল এই মার্কেটটা তৈরি করার জন্য। এই মার্কেটে দুটো দিকই আছে, যে আমি জুতো বানাবো, এই জুতোটা আমাকে ওখানে বেচতেও হবে, অ্যাট দ্য সেম টাইম জুতোর কাঁচামাল যদি ওখান থেকে পাওয়া যায় সেই কাঁচামালটাও ওখান থেকে নিয়ে আসতে হবে। অ্যান্ড এর ফলে কি হচ্ছে যে ভারতবর্ষে, বা আমি যদি ব্রিটিশদের কথা ভাবি, যে ব্রিটিশরা কলে কাপড় তৈরি করছে, খুব তাড়াতাড়ি কাপড় তৈরি হচ্ছে এবং সেখানে এক্সপ্লয়টেশন আছে, সেই কাপড় বেচছে কোথায় এসে? ভারতবর্ষে। আবার ভারতবর্ষ থেকে কার্পাস, নীল, এই সমস্ত কিছু সে তুলে নিয়ে যাচ্ছে ওখানে। মোদ্দা কথা হচ্ছে কি, ভারতবর্ষের মানুষ যারা নিজেদের মতো একটা অ্যাসোসিয়েশন করেছিল এতদিন, তাদের শ্রমকে আমি ডিরেক্টলি টাকায় কনভার্ট করছি এবং সেটা ওই 2-5 জন লোকের কাছে গিয়ে পৌঁছচ্ছে। এবার এইটাকে আমরা বলি সাম্রাজ্যবাদ। এর আরেকটা ভার্সন হচ্ছে যখন এটাই উইদিন টেরিটরি হবে, অর্থাৎ যে পাওয়ারটা এই কাজটা করছে সে যখন নিজের লোককে এটা এক্সপ্লয়েট করবে। এটা ভারতবর্ষ আছে 150 কোটি লোক, এই 150 কোটি লোকের মধ্যে থেকে 100 জন লোক, লেটস সে 1 লাখ লোক, যখন ওই 150 কোটি লোকের শ্রমকে সেলফ নিজের ব্যাংক ব্যালেন্সে কনভার্ট করবে, দিস ইজ কল্ড পুঁজিবাদ। অ্যান্ড দিস ইজ এর একটা এক্সট্রিম ভার্সনই হচ্ছে ফ্যাসিবাদ। এটা যখনই করবে সে, এটা প্রথম সে চলতে পারে, কিন্তু তারপরে সে একটা সময় যখন এতটা জিনিস হয়ে যাবে যে একজন ঘরে বসে বৃষ্টির দিনে আরামসে 8 মিনিটে রোল চাউমিন অর্ডার করছে, আর আরেকজন বৃষ্টিতে ভিজে তীব্র গতিতে গাড়ি চালিয়ে তাকে এসে ওটা দিতে হচ্ছে, এবং সেটা করতে গিয়ে সে অ্যাক্সিডেন্ট হচ্ছে, অ্যাক্সিডেন্ট হওয়ার পর তার বাড়ির লোক কিচ্ছু পাচ্ছে না, সেও কিছু পাচ্ছে না যদি বেঁচে থাকে, তার চিকিৎসাটুকুও পর্যন্ত হচ্ছে না। আবার সে যখন সেটা যদি না করে সে, তাহলে তার খাওয়ার বন্দোবস্তটাও থাকবে না। এই ইনইকুয়ালিটিটা না বেশি দিন এমনি চলতে পারে না, সাস্টেন করতে পারে না। যেহেতু এটা সাস্টেন করতে পারে না, সেহেতু ওই পাওয়ারকে মানে ফার্স্টটাকে আরেকটু কষতে হয়। সেটা কষতে গিয়েই সে এই ধরনের কাজকর্মগুলো করে, যে ভাই তুই নেই। মানে আজকে সল্টলেকে যে ডেলিভারি বয়টি মারা গেছে, তার অ্যাটলিস্ট একটা ভোটার কার্ড আছে, একটা আধার কার্ড আছে, যার নিরিখে যে তাকে মেরেছে, একটা স্করপিও গাড়ি মোস্টলি, তার এগেনস্টে গিয়ে এফআইআর করা যায় বা কিছু করা যায়। কালকে যদি সেটা না থাকে, তুমি নেই ভাই, তুমি পরিশ্রম করো, করে জাস্ট সিম্পলি কেটে পড়ো আর কি, ঠিক আছে? তো যখনই এইটা ঘটবে, এইটা কিন্তু শুধু এটা প্রথমে কাদের ওপর থাকবে? তাদের ওপর যাদের ক্ষমতা খুব কম, তারপরে কাদের ওপর, কারণ এই সাইকেলটা কোনোদিনও বন্ধ হবে না, মানে এটা সম্ভবই না, ঠিক আছে? তো এটা চলতেই থাকবে। এবার তোর যে প্রশ্নটা ছিল, আমি এতগুলো কথা বললাম জাস্ট ওইটাকে এস্টাবলিশ করার জন্য, যে আমি সেফ থাকতে পারি না। ওই কথাই আছে যে কি জানো, জঙ্গল পুড়লে নাকি শহর পুড়লে দেওয়ালয় ইনট্যাক্ট থাকে না, ঠিক আছে? তো আমরা ভাবতেই পারি আজকের দিনে দাঁড়িয়ে যে আমি খুব সেফ থাকবো। হ্যাঁ, কেউ নিশ্চিতভাবে সেফ থাকবে, কিন্তু আমি তো অন্তত গ্যারান্টি, আমি যে ইকোনমিক ক্লাস থেকে আসি সেটা যথেষ্ট ওপরের দিকের ইকোনমিক ক্লাস, বাট স্টিল আমি গ্যারান্টি করতে পারি না যে আমি সেই সেফ জোনটাতেই থেকে যাবো আর কি, অন্তত আমার গোটা জীবদ্দশায়। তুই বল। হ্যাঁ, মানে তুই অনেকটা সরিয়ে পড়লি। মানে আমি ব্যাপারটা কিভাবে দেখি, মানে তো বেশিরভাগ কথার সাথে আমি এগ্রি করছি, বাট যদি এটাকে একটু শর্টেন করে বলতে হয়, এবং সেটা বলি হয়তো আজকে আলোচনাটা আমরা শেষ করবো, যে কেন যার কাছে এই সমস্ত ডকুমেন্টগুলো আছে, যার চিন্তার এই মুহূর্তে কোনো কারণই নেই এই প্রসেসের রেসপেক্টিভ। হ্যাঁ, মানে চিন্তার অন্য কারণ থাকতে পারে এবং থাকা উচিত বলেও আমার মনে হয়, যে আমার পাশের নাগরিকগুলোর সাথে একই কাজ হচ্ছে, যেটা আমি মনে করছি, আমি কি ঠিক বলে মনে করছি যে মানুষটা বন্যায় সব ভেসে গেছে, তাকে ডকুমেন্টগুলো খুঁজে এনে বা নতুন ডকুমেন্ট বানিয়ে জমা করে দিতে হচ্ছে, জাস্ট তাকে ভোট দিতে হবে বলে। সেটা তো একটা অন্য সমস্যা, এবং তাতেও তার মানুষের, যে কোনো মানুষের যার কাছে আছে তারও আপত্তি থাকা উচিত, ভিজিবল আপত্তি থাকা উচিত। বা যদি সেটা নাও থাকে, যে আমার কাছে এত আছে, আমি চলে যাবো, তাহলে ওই যেটা, মানে ওই যেটা কৌশিকের ওই কথাটাই নিয়ে বলছি, যে ফাঁসটা আরো স্ট্রং হবে, কিন্তু এই ফাঁসটা কখনো থামবে না কোথাও। যে তুমি হয়তো ভাবছো যে থামতে পারে না, মানে আমি অনেক উপরে আছি, এখনো তো পারত অত চড়েনি, ঠিক আছে? বাট তুমি একটুখানি প্রবাহটা দেখার চেষ্টা করো, যে পারতটা কালকে কোথায় ছিল আর পারতটা আজকে কোথায় চড়ে এসছে, এবং তারপর একটু ভাবার চেষ্টা করো যে পারত থেকে তোমার অব্দি চড়বে না, বা প্রশ্ন আসলে এটা যে তোমার অব্দি চড়তে কতদিন সময় লাগে যদি কেউ বাধা না। মানে হাউ অ্যাবাউট এই মাসখানেক আগে টিসিএস এর মতো একটা সংস্থা
1200 লোককে, সরি 12,000 লোককে পিঙ্ক স্লিপ দিয়ে দিল, হ্যাঁ মানে লিটারালি তাড়িয়ে দিল, ঠিক আছে। তো টিসিএস এ যে লোকটা কাজ করে, যে ইঞ্জিনিয়ারিং এর কাজটা করে, সে কোন ক্যাটাগরিতে পড়ে? সে তো টপ 10-15% এর মধ্যেই পড়ে, হ্যাঁ। তাহলে সে যদি টপ 15% এর মধ্যে সে পড়ে, তাহলে তাকে তো যে কোনো সময় পিঙ্ক স্লিপ দেখিয়ে দেওয়া যায়। এবং রাষ্ট্র কোনো আজকে তাও রাষ্ট্র আজকে কথা হচ্ছে বিকজ এখনো পর্যন্ত ওই স্ট্রাকচারটা আছে যে আমরা একে অপরের কথা ভাবি বা ইত্যাদি। কালকে এটা থাকবে না সিম্পলি। এবং যতই ফার্স্টটা টাইট হবে তত বেশি আরো আরো মানুষে ভেদাভেদটা বাড়বে। ভেদাভেদ মানে ওই হিন্দু মুসলমান, উঁচু জাত নিচু জাতের ভেদাভেদ না, ওটাও থাকবে, ওটা আরো বাড়বে। তার সঙ্গে সঙ্গে এই ভেদাভেদটা বাড়বে, ভাই আমারটা আমি বুঝিনি, মানে আমার যখন সমস্যা হবে ও তো আসবে না, ঠিক আছে। তো যখন এই 12,000কে পিঙ্ক স্লিপ দেখানো হবে, আমি কোথায় যাবো? কোনো লেবার ল থাকবে না, কারণ তুমি এক্সিস্টই করো না, তোমার আবার ল কিসে, ঠিক আছে, তুমি এক্সিস্টই করো না। এবং সেখানেই মানে ওটা বলার যে এই প্রতিটা ঘটনাকে আলাদা করে দেখে যে ইদার এইটা ভাবা যে খুব খারাপ হচ্ছে, বা এইটুকু ভাবা যে আর ঠিক আছে আমি এটা নিয়ে চিন্তিত নই। এটা না করে যদি একটু সিস্টেমেটিক্যালি দেখা যায় যে যাত্রাটা কোন দিকে হচ্ছে, তাহলেই বোঝা যাবে যে এর আওতায় আমি আসবো কি আসবো না। এটা প্রশ্নই নয়, প্রশ্ন এটা যে এর আওতায় আমি কবে আসবো। আজকে তো আসছি না, কালকেও হয়তো আসবো না, বাট পরশু কিন্তু আমি এর আওতায় আসবো। আমি আমার চারপাশের লোকজন সবাই এর আওতায় আসবে যদি এটাকে বাধা না দেওয়া হয়। এবার প্রশ্ন ওটাই, তাহলে আমি কি বাধা দেবো, নাকি আমি অপেক্ষা করে দেখবো যে কিছু মানুষ তো বাধা দিচ্ছে, তাদের দিলেই হবে, ঠিক আছে। এতদিন যখন কিছু হয়, মানে সেটা তো একটা, আরেকটা হচ্ছে যে যারা বাধা দিচ্ছে আমি প্রয়োজনই বোধ করবো না। হ্যাঁ, এবং 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 এই যে চিন্তাটা যে এতদিনও যখন কিছু হয়নি, এরকম তো ধুনো অনেক সময় দেওয়া হয়েছে, তাহলে এখনো কিছু হবে না। হয়েছে, কিন্তু অনেকগুলো দেশে হয়েছে। আমি যে দেশে এখন বসবাস করছি, সেখানকার নাগরিকরাও খানিক থরহরি পম্পল যে কবে আমেরিকা, এবং কখন কাকে তুলে অন্য দেশে পাঠিয়ে দেওয়া হয় কোনো ঠিক ঠিকানা নেই। এবং এটার জন্য এটাও হচ্ছে এখন, এটাও হচ্ছে। হ্যাঁ, মুর্শিদাবাদ মালদার কতগুলো লোককে মানে লিটারালি কি হিউম্যান আমি জানি না, মানে এরপরে আমরা আবার স্বাধীনতা দিবসে পতাকা তুলতে মানে হাত কি করে ওঠে আমি জানি না, মানে লিটারালি জেসিবির ওই যে জায়গাটা থাকে মাটি তোলে, ওখানে লোকটাকে বসিয়ে বর্ডারের উপরে ফেলে দিয়েছে, ঠিক আছে। মানে এটা মানে আমি জানি না, মানে আমি তো যাই হোক, মানে মোদ্দা কথা হচ্ছে তুমি আজকে ভাবতেই পারো যে তুমি আজকে তোমার কাছে আজকে এই রিমোটটা আছে যে তুমি 8 মিনিটে ডেলিভারিটা চাইতে পারো, এবং 8 মিনিটে অন্য একজন তোমার জন্য ছুটে ছুটে নিয়ে আসবে। আমি এরকম লোককেও চিনি যারা মানে এই হিসাবে নিজেকে এবং আশেপাশের লোককে মোটিভেট করার চেষ্টা করে যে তুমি গাড়ি থেকে নামলে কেউ তোমাকে স্যালুট করবে, এটাই তোমার জীবনের একমাত্র পাবে। ফলে আমরা আছি, এরকম লোক আছি আমরা, এর মধ্যে ইয়ে নেই। কিন্তু মুশকিলটা ওইটাই যে খেলাটা যখন এরকম হবে যে 10,000 জনকে আমি দৌড় করিয়েছি আর প্রত্যেকের পায়ের সঙ্গে একটা করে এসি মোটর ফিক্স করে দিয়েছি, যে মোটরটা ঘুরলে কারেন্ট তৈরি হবে, এবং এটা আমি স্টোর করছি, যে কারেন্ট দিয়ে আমি ঘরে বসে কম্পিউটারে সিনেমা দেখছি, এসি চালাচ্ছি, অল দ্যাট, ঠিক আছে, এইসব করছি। তারপরে ওই 10,000 জনের মধ্যে যখন তোমরা 10,000 জনের মধ্যে কেউ যখন হাঁপিয়ে যাচ্ছে, আমি বলছি ভাই হাওয়া খাবি একটু, হ্যাঁ খেতে পারিস, এই যে তোর ইউনিট প্রতি তোকে 7 টাকা দিতে হবে, এবং সেই ইউনিট প্রতি সেই বিদ্যুৎটা কোথা থেকে আসছে, তুই দৌড়েছিলি, তাই তোর পা থেকে যে কারেন্টটা তৈরি হচ্ছিল ওটাই আবার তোকে বেচছি, ঠিক আছে। দিস ইজ দ্য হোল গেম। এবং এটার পরে কি হবে, 10,000 জনের মধ্যে থেকে 20 জন ওইটাকে রিপ্লেস করবে, মানে বর্তমানে 50 জন গোটা খেলাটাকে কন্ট্রোল করছে, 10,000 জনের মধ্যে থেকে 20 জন ওখানে গিয়ে পৌঁছবে, জাস্ট টু এনশিওর পরের লটের 10,000 জনকে দেখানো যায় যে ওই 20 জন দেখো যে ওরাও কিন্তু একদিন দৌড়াচ্ছিল তোমার সঙ্গে। কিন্তু এটা আমাদেরকে বুঝতে হবে যে পৃথিবীর রিসোর্স ফিক্সড, একজনের কাছে বেশি আছে মানে অনেক জনের কাছে সেটা থাকার কথা ছিল, সেটা নিয়ে ওখানে বেশি হয়েছে। ইট ইজন্ট পসিবল যে আমি একজন বড় লোক হচ্ছে আর ওদিকে 5 জন গরিব হচ্ছে না। ফলে আমি এটাতে খুশি হতেই পারি, কিন্তু একটা তুই যেটা বললি যে আমি কখনোই গ্যারান্টি করতে পারবো না যে আমি ঠিক কোন দিন ওই সার্কেলে চলে যাব। আরেকটা দিক থেকে দেখতে গেলে যে মেজরিটি অফ লোক, সে আমি টিসিএস এর কর্মচারী হতে পারি, পিএইচডি স্কলার হতে পারি, আবার পরিযায়ী শ্রমিক হতে পারি, আমরা অলরেডি ওই রেসটায় দৌড়াচ্ছি, ঠিক আছে। এবং যারা যত ওপরের দিকে আছে তত তার গাজরটা তত বেশি চকচকে, ফলে ওই গাজরের দুটিতে আমরা পাশের কারা দৌড়াচ্ছে তাদেরকে দেখতে পাচ্ছি, ঠিক আছে। ফলে এগেইন মানে আমরা থামছি আপাতত আজকে, এন্ডিং পয়েন্ট। হ্যাঁ, এবং মানে এইটা একটা জন্য ছেড়ে দেওয়া যে চারপাশে তাকালে আরেকটু দেখার চেষ্টা করা যে কোথায় কোথায় আমরা কোথায় কিসের জন্য দৌড়চ্ছি এবং দৌড়তে বাধ্য করা হচ্ছে। খুব জটিল কিছু না করে না, মানে সিম্পল একটা জায়গায় দাঁড়িয়ে কথা বলা বোধহয় মানে ঠিক, মানে না হলে ওই আর কি যে
আমাদের কথাগুলো শুনে লোকে বলবে হ্যাঁ ঠিক কথা, আমরা লেফটের কথাই বলছি, ঠিক আছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু লেফট ছেড়ে দিও, এটা সিম্পল জিনিস যদি ভাবি যে ভাই আপনি ঠিক করুন আগে, আপনি কি মনে করেন যে এই পৃথিবীর সম্পদের ওপর কয়েকজন লোকেরই অধিকার থাকবে, বাকিরা একটা মানে ভাড়াটাই হয়ে এই আলোচনাটা আমি এই মুহূর্তে যেতে চাইছি না, কারণ এটা একটা অন্য ডিবেটের দিকে তৈরি করে। মানে এর আমি পাল্টা উত্তর তোকে দেবো যে হ্যাঁ কয়েকজনই থাকতে পারে, যে যোগ্য তার বেশি থাকবে, যে যোগ্য না এটা তো অন্য ডিবেটের জন্ম দেবে। আপনি তো ঠিক কথা, আমি ওখানেই বলছি যে ঠিক কথা, আপনি তা ভাবতে পারেন, আমার তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু আমি বলছি যে আপনি কিন্তু গ্যারান্টি করতে পারবেন না আপনি সবসময় ওই জায়গায় থাকবেন। না, আমি গ্যারান্টি করতে পারবো না। তো আমি কি গ্যারান্টি করতে পারতাম যে কেউ আমি ফার্স্ট হবো? কিন্তু আমি তাও বলেছি না যে ফার্স্ট সেকেন্ড থার্ড সিস্টেমে থাকা উচিত, তাই না? এই আলোচনাটা তাহলে আপনি যে সিস্টেম চান তাহলে না এই না, স্টিল এটাতে একটা প্রবলেম আছে। মানে ওই জন্যই বললাম যে স্টিল এটাতে একটা প্রবলেম আছে। মানে আমি নিজেকে কাউন্টার করতে পারি, কিন্তু সেই আলোচনাটা আপাতত যেতে চাইছি না। মুদ্রা বক্তব্য এই কথাই শেষ চাইছি না, ওই জন্য আমি এখানে থামছি যে আমি সির্ফ সিম্পলি এই গ্রাউন্ডে এসে থামাচ্ছি যে যদি আপনি এটা মনে করে থাকেন তাহলে আপাতত ঠিক আছে। আমি দাঁড়া আমি তোকে থামাচ্ছি। আমি বলছি এই গ্রাউন্ডে না থামতে রাদার আমরা যে গ্রাউন্ডে ছেড়েছিলাম, কারণ এই গ্রাউন্ডে থামার অনেকগুলো সহজ উল্টো যুক্তি সম্ভব, ঠিক আছে? আমরা যেখানটায় থামার চেষ্টা করছিলাম যে বাদ দেওয়ার ব্যাপারে আমি যদি নাক না গলাই, কাউকে বাদ দেওয়ার ব্যাপারে, কারো সুযোগ সুবিধা কেড়ে নেওয়ার ব্যাপারে, তাহলে সেই বাদ দেওয়ার খেলাতে একদিন আমিও পড়বো। হয়তো আজকে পড়ছি না, কিন্তু যদি যাত্রাটা দেখি, যদি পারদের গতিটা কি রেটে ওপরে যাচ্ছে এটা দেখি, তাহলে খুব সহজেই বোঝা সম্ভব যে ওইটা আমাকে একদিন স্পর্শ করবে এবং খুব শিগগিরই স্পর্শ করবে। তাই জন্য একটুখানি ব্যাপারগুলো নিয়ে সরে থাকাটা দরকার বলে আমার মনে হয়। তাই সেই জন্যই আলোচনাটা করা, এবং এই আলোচনাটা আমরা আলোচনাটা করা তো সেটা দেখা যায় না। মানে সির্ফ একটা জিনিস অ্যাড করে দিই, সেটা হচ্ছে যে ওই মানে তুইও আখেরে ওই গ্রাউন্ডে গিয়েই থামলি যে বাদ দেওয়ার খেলা, মানে সে তো তখন বলবে যে ঠিক আছে বাদ দাও, আমি বাদ করলে পড়বো, ঠিক আছে, তুই যে গ্রাউন্ডে এটা চট করে কেউ বলবে না যে আমি বাদ করলে পড়বো। আমিও তো তাই বলছি যে আপনি যদি ঠিক করেন যে হ্যাঁ 5 জনের অধিকারী থাকবে এবং তার মধ্যে আপনি না থাকলেও কিছু যায় আসে না, সিস্টেমটা ওরকমই হওয়া উচিত, তাহলে ভালো, তাহলে আপনি থাকুন, ঠিক আছে। যাই হোক, ঠিক আছে, থ্যাংক ইউ। চল তাহলে।